তোমাদের সঙ্গে আবার আরেকটা ক্লাসে দেখা হয়ে গেল। তোমরা একটু প্লিজ কাইন্ডলি জানো যে আমার ভয়েস এগুলো সব শোনা যাচ্ছে না ঠিকঠাক। জাস্ট এটাই টেনশন করো, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, সাউন্ড সব ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাসে সবচেয়ে মজার জিনিস হচ্ছে আজকে আমাদের একদম প্রেশার কম। ঠিক আছে, আজকে ক্লাসে জাস্ট ইয়াপিং হবে এবং ইয়াপিং করে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে অনেকগুলো মার্কস নিয়ে আসবো। আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু অনেক রুলস থাকে। ঠিক আছে, অনেক রুলস থাকে, অনেক ব্যতিক্রম থাকে, এক্সেপশন থাকে, কোয়েশ্চেন থাকে একটু কঠিন মাঝে মাঝে। সো ইয়া, দ্যাট ওয়াজ আ টাফ ক্লাস। বাট আজকে আমাদের যে টপিকটা আছে ফার্স্ট পেপারে প্যাসেজেস অ্যান্ড সামারি, এটা হেল ইজি, খুব ইজি ক্লাস। ঠিক আছে, তুমি জাস্ট ইয়াপ করেন সামান্য একটু মনোযোগ দিয়ে এটাতে তুমি একদম ফাটাই ফেলতে পারো। আজকে আমরা জাস্ট এই বিষয়গুলো একটু দেখবো যে কীভাবে আমরা এখান থেকে ভালো করে বুঝতে পারি এবং মার্কসগুলো ইনশিওর করতে পারি। দেখো, ফার্স্ট পেপারে প্যাসেজেস অ্যান্ড সামারিতে আমরা যদি একটু মার্কস ডিস্ট্রিবিউশনগুলোর দিকে তাকাই, দেখো এটা হয়ে যাচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হবে ফার্স্ট পেপারের জন্য। এখানে দেখো প্রথমে আসছে রিডিং এ থেকে 60 মার্কস। এই 60 মার্কের মধ্যে এমসিকিউ এ 5 মার্কস, এরপরে তোমার হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে 15, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট আসবে 5 মার্কের জন্য, অ্যান্ড লাস্ট থাকবে সামারি রাইটিং 10 মার্কের জন্য। সো এইখানে টোটাল প্রায় 15 আর 5 20, 20 আর 5 25, প্লাস 10 35। ঠিক আছে, এখান থেকে তুমি প্রায় 35 মার্কস নিশ্চিত করতে পারো এবং এই 35 মার্কস একদম ধরা বাঁধা। এই 35 মার্কসে তুমি যেটা হ্যান্ডসাম মার্ক নিশ্চিত করতে পারো, যাতে ওভারঅল ইংলিশে একটা ভালো রেজাল্ট আসবে। তো আজকের ক্লাসে আমরা এটাই দেখবো যে এখান থেকে আমরা কীভাবে একটা ভালো মার্ক নিতে পারি। ফার্স্টে কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে, তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমার এই প্রথম দুইটা আসবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এমসিকিউ, আরেকটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। ঠিক আছে, এরপর তোমার আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজ থেকে তোমাকে বলা হবে ফ্লো চার্ট লিক করতে অথবা ইনফরমেশন ট্রান্সফার করতে। এরপর তোমাকে আরেকটা প্যাসেজ দিয়ে বলা হবে সেটার সামারি লিখতে। সো মেইনলি 3টা প্যাসেজ আসে এবং এই 3টা হবে সিন প্যাসেজ, অর্থাৎ তুমি দেখছো তোমার বইয়ে আছে এইরকম 3টা প্যাসেজ। তো এই জন্য কি ভাই তাহলে বইয়ের সবগুলো প্যাসেজ পড়তে হবে না? তোমাদের তো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসে কি সবগুলো পড়তে হবে না? শর্ট সিলেবাসে সবগুলো পড়তে হবে না। সাধারণত বাধা ধরা কয়েকটা প্যাসেজ থাকে, বুঝছো, যে কয়েকটা প্যাসেজ থেকে ধরো এই যে প্রথম দুইটা আসে, বা এই ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফারের জন্য ধরো সর্বোচ্চ 10টা সারা বই থেকে, ওই 10টার মধ্যে দেখবে বারবার ঘুরে ফিরে সব জায়গাতে আসতেছে। আবার তোমার সামারি রাইটিং এর জন্য নির্দিষ্ট কয়েকটা প্যাসেজ আছে যেগুলো থেকে ঘুরে ফিরে বারবার দেওয়া হয়। তো আমরা মেইনলি সবগুলোই পড়বো, বাট ওগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বো। অ্যান্ড আমি হইতেছে এই পোস্টের কমেন্টে, এই লাইভের কমেন্টে অথবা ওয়েবসাইটের পিডিএফ দিয়ে দিব সাজেশন আকারে। ঠিক আছে, তোমরা ওই প্যাসেজগুলো দেখো, দ্যাট উইল বি এনাফ। সো আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা এমসিকিউ কীভাবে সলভ করবো আমরা এটা দেখবো। এরপরে কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার করলে 15-এর মধ্যে অ্যাটলিস্ট 13 পাওয়া যায় সেটা দেখবো। এরপরে ফ্লো চার্টের নিয়মকানুনগুলো দেখবো। ইনফরমেশন ট্রান্সফার তো অনেক ইজি, ওইটা দেখবো। এবং সবশেষে আমরা দেখবো সামারি কীভাবে লিখতে হয়। ঠিক আছে, ওকে, তো আমরা স্টার্ট করতে পারি। ফার্স্টে এমসিকিউ। ভাই এমসিকিউ এ ভালো করার ফার্স্ট পেপারে এমসিকিউ যে 5 নাম্বার আছে, 10টা এমসিকিউ আসবে। এখানে ভালো করার এক এবং একমাত্র উপায় হইতেছে তোমার ভোকাবুলারি ঠিক করতে হবে, কারণ ভোকাবুলারির উপর এখানে হিউজ মার্কস আসে। ঠিক আছে, ফার্স্ট কি ঠিক করতে হবে? ভোকাবুলারি। এখন ভাই এই ভোকাবুলারি কি পড়বা? তুমি পুরো ওয়ার্ড স্মার্ট মুখস্থ করে যাবা এইচএসসির জন্য? দ্যাটস নট প্র্যাকটিক্যাল, রাইট? সো তুমি এখানে কি করতে পারো? ফার্স্ট তুমি করতে পারো যে 15টা প্যাসেজ সর্বোচ্চ, ওই যে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, হয়তো বা 10 থেকে 15টা প্যাসেজের নাম থাকবে, বা হাইস্ট গেলে 18টা, এর বেশি যাওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, সর্বোচ্চ 15টা হতে পারে। এই 15টা প্যাসেজে তুমি যেটা করবা, এই 15টা প্যাসেজ থেকে ভোকাবুলারি তুমি আইডেন্টিফাই করবা। এইটা কারণ হইতেছে তোমার এই এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলো কিন্তু প্যাসেজের বাইরে থেকে আসবে না, এবং যে ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডগুলো তোমার বেশিরভাগ খুবই পরিচিত। সো তুমি যেটা করতে পারো, তুমি তোমার নিজের মতো করে একটা খাতা বানাতে পারো। দ্যাটস ট্রু যে আমরা ইংলিশে খুব বেশি একটা এফোর্টস দিই না, বা টু বি ভেরি অনেস্ট যে আমাদের এত বেশি এফোর্ট দেওয়ার সময় থাকে না। ঠিক আছে, বাট
প্রত্যেক দিন অ্যাটলিস্ট তোমার ধরো 20 মিনিট 30 মিনিট, দ্যাটস এনাফ। ইংরেজি জন্য এটাই, তুমি যদি প্রতিদিন নাও দাও, সপ্তাহে যদি 3-4 দিনেও দাও, ওই এফোর্টটা তুমি যদি এইখানে দাও, দ্যাট উইল বি এনাফ ফর ইউ। ঠিক আছে, তো তুমি কি করতে পারো, তুমি একটা প্যাসেজ সিলেক্ট করবা। যেমন ধরো আমাদের বইয়ে একদম প্রথম দিকে নেলসন ম্যান্ডেলার একটা জীবনী টাইপের দেওয়া আছে। তো তুমি যে পুরো প্যাসেজটা 1-2 বার পড়ো না, তুমি দেখবে যে পুরো প্যাসেজে ভোকাবুলারি আসবে এরকম শব্দের সংখ্যা সর্বোচ্চ হইলে 30, এর বেশি যাওয়ার কথা নয়। ঠিক আছে, সর্বোচ্চ 30টা। ওই 30টা শব্দই কিন্তু দেখো ঘুরে ফিরে বারবার আসে। ওই 30টা শব্দের সিনোনিম জানতে চাইতে পারে, অ্যান্টোনিম জানতে চাইতে পারে, এগুলো জানতে চাইবে। সো তুমি কি করতে পারো, আবার এই 30টা শব্দের মধ্যে কিছু শব্দ আছে যেগুলোর অর্থ তুমি জানো, বাট ওগুলো সিনোনিম বা অ্যান্টোনিম তোমার জানা নাই। আবার কিছু শব্দ আছে যেগুলো তুমি আসলে প্রথমবার দেখতেছো জীবনে। তো এই শব্দগুলোকে তুমি কেমনে ট্রিট করবা, তুমি নিজে বাসায় একটা ছক এঁকে নিতে পারো। যে ধরো একটা উপরে ধরো নেলসন ম্যান্ডেলা, এইটার জন্য নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, অনেক বলতে অনেক, সাধারণত প্রত্যেকবার দেখা যায় একটা না একটা বোর্ডে এটা চলে আসছে। এভাবে একটা ছক করে নিবা। এই ছকে তোমার ধরো একদিকে দিলা এই ওয়ার্ডটা, একদিকে দিলে এই ওয়ার্ডের সিনোনিম, একদিকে দিলে এই ওয়ার্ডের অ্যান্টোনিম, এন্ড এখানে রাখবা মিনিং। এখন কথা হইতেছে সিনোনিম অ্যান্টোনিম দুইটাই কেন? সিনোনিম অ্যান্টোনিম দুইটাই কারণ তোমরা এমসিকিউতে দেখবে যে সিনোনিমও চাই মাঝে মাঝে, অ্যান্টোনিমও চাই মাঝে মাঝে, সো দুইটাই চাইতে পারে। সো ইউ হ্যাভ টু বি সেফ, রাইট? অ্যান্ড এই মিনিংটা আসলে তোমার সবগুলো ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। যেমন ধরো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের মিনিংগুলো তুমি অলরেডি জানো, তুমি যে মনে করো তুমি লিখবে না কারণ ওয়ার্ডটা এতটা ইজি, দ্যাটস আপ টু ইউ। আবার কিছু ক্ষেত্রে দেখবা কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম হয় না, সে সমস্ত জায়গাতে তুমি ফাঁকা রাখতে পারো, সমস্যা নেই। বাট এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো তুমি বের করবা কই থেকে? আগেই বলে রাখি কই থেকে বের করবা না সেটা বলে দিচ্ছি। গুগল ট্রান্সলেট থেকে এই সিনোনিম অ্যান্টোনিমগুলো বের করবা না। কেন বের করবা না? দেখো, একটা ওয়ার্ডের বুঝছো অনেকগুলো মিনিং থাকতে পারে, অনেকগুলো মিনিং থাকতে পারে। এখন ওই সার্টেন কনটেক্সটে যে কোন মিনিংটা ইউজ করা হয়েছে এইটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সিনোনিম অ্যান্টোনিম বের করার জন্য আমি সাধারণত সাজেস্ট করি তোমার একটা অ্যাপ নামাইতে পারো। অ্যাপটার নাম হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার। ঠিক আছে, মেরিয়াম ওয়েবস্টার, এটা হচ্ছে অ্যাপের নাম। ওই অ্যাপে তুমি যখন কোনো ওয়ার্ড ইনপুট দিবা, ওরা তোমাকে ওই ওয়ার্ডের একদম ডিটেলস বলে দেবে। ঠিক আছে, একদম কোন জায়গা থেকে ওয়ার্ডটা আসছে, ওইটা সিনোনিম কী কী, অ্যান্টোনিম কী কী, এবং কোন সিনোনিম বা কোন অ্যান্টোনিম কোন কনটেক্সটে ব্যবহার করা হয়, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা যে তোমাদের প্যাসেজে যে কনটেক্সট ইউজ করা হয়েছে সাধারণত ওই কনটেক্সট ইউজ করা হয় না, যার কারণে তুমি যখন জাস্ট ওই ওয়ার্ডটা দিয়ে ধরো গুগল ট্রান্সলেট দিবা, ও তোমাকে জাস্ট অন্য একটা সিনোনিম নিয়ে চলে যাবে, যেটা তোমার দরকার নেই। ঠিক আছে, তোমার একটা ওয়ার্ডের যে ওয়ার্ডটা এখানে আসছে ওই ওয়ার্ডের জেনারেলাইজড যে তোমার হইতেছে সিনোনিম, ওইটা তোমার দরকার নেই। কনটেক্সটে যে সিনোনিম যায় সেইটা। এক কথায় বলি, তুমি যদি ওই ওয়ার্ডটা তুলে দাও তাইলে ওই ওয়ার্ডের জায়গায় ঠিক কোন ওয়ার্ড বসাইলে মিনিং আবার আগের মতোই থাকে, তোমাকে সেটা বের করতে হবে। অ্যান্ড আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, সিনোনিম চাইছে, অপশন 4টার মধ্যে 2টা সিনোনিম আছে। এখন ওই 2টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্যুট করে? এখানে আসলে টু বি ভেরি অনেস্ট এখানে একটু গ্যাম্বলিং এর বিষয় থাকে, বাট মজার বিষয় হচ্ছে তুমি এগুলো কোয়েশ্চেন খুব বেশি পাবা না। 10টার মধ্যে হাইস্ট তোমার ধরো 2টা বা কোয়েশ্চেন কঠিন করলে 3টা, এই 2-3টে সবসময় কনফিউজিং থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি প্যারানোর কিছু নাই। বাট যে রেস্ট 7 বা 8টা, এই 7-8টা কিন্তু পানির মতো হবে, ভোকাবুলারি থেকে বেশি সম্ভাবনা বেশি। তাও 2-3টে ধরো প্যাসেজ থেকে দিবি, প্যাসেজ তুমি পড়লেই বুঝতে পারবা, ওগুলো একদম পানির মতো ইজি করে। ঠিক আছে, সো এমসিকিউ পড়ার জন্য তোমার যেটা করতে হবে, ওয়ার্ডগুলো লিস্ট করতে হবে একটা প্যাসেজ থেকে, এরপর সিনোনিম অ্যান্টোনিম। এবার এমসিকিউ সলভ করার একদম কিছু আদি টেকনিক আছে, জাস্ট ইংলিশ এমসিকিউ না, সারা দুনিয়ার সমস্ত এমসিকিউর জন্য। সেটা হইতেছে এলিমিনেশন সিস্টেম। এলিমিনেশন সিস্টেমটা কি? কোনটা উত্তর এটা বের করার জন্য তোমাকে বের করতে হবে কোনটা উত্তর হইতেই পারে না, হওয়ার কোনো সুযোগই নেই। যেমন দেখো, তোমার কোয়েশ্চেনে হয়তো যে ওয়ার্ডটা সিনোনিম হচ্ছে সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন ওয়ার্ডটা সিনোনিম তোমার কাছে চাওয়া হয়েছে, বাট তুমি এই ওয়ার্ডটা দেখো না আগে কোথাও, তুমি ফার্স্ট ওই কনটেক্সটেই দেখতেছো। তোমার রিকনসিলিয়েশন নিচে ধরো অপশন আন্ডারস্ট্যান্ডিং কিংবা হারমোনি, ডিস্ট্রাকশন, এগুলো। এখন দেখো, তোমাকে যে জিনিসগুলো চিন্তা করতে হবে সেটা হইতেছে রিকনসিলিয়েশন, তুমি প্যাসেজে পড়তে পারবে যেখানে আসছে ওটা শান্তি বা এই ধরনের কিছুই মিন করে।
তোমার কাছে তিনটে অপশন আমি যেটা বললাম, আরেকটা ধরো আরেকটা XYZ সামথিং কোনো একটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, একটা হইতেছে হারমোনি, আর একটা হইতেছে ডিস্ট্রাকশন। এখন কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, হারমোনি এগুলো বেশ কিছুটা সিমিলার, ঠিক আছে, সমঝোতা বা শান্তি এগুলো একটু সঙ্গে কানেক্টেড। বাট ডিস্ট্রাকশন কিন্তু ফুল অপোজিট। তোমার প্রশ্ন করতে এত বোকা না যে ডিস্ট্রাকশন উত্তর হলে ডিস্ট্রাকশন দিয়ে অন্য দুইটা সিনোনিম দিবে, যায় তুমি দুইটা একবার এলিমিনেট করতে পারো। যে প্রশ্ন করছে সে কখনোই এত বোকা হবে না। যার কারণে তোমাকে এখানে বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে এখানে ডিস্ট্রাকশনটা উত্তর হবে না। এটা সম্পর্কটা একটা বিপরীত জিনিস মিন করে। রিকনসিলিয়েশন তো শুনে একটা শব্দের ভাইব ধরতে হবে। ভালো কথা, এখানে একটা কথা বলে রাখি, আইবির জন্য যখন আমরা ভোকাবুলারি পড়তাম অনেকেই আছে এরকম, অনেক সিনিয়র ভাইকে দেখছি এবং আমরা অনেক সময় এটা করছি। সেটা হচ্ছে শব্দের সবসময় আসলে এত শব্দের মিনিং মনে রাখা যায় না, আমরা শব্দের ভাইব মনে রাখতাম। ঠিক আছে, ভাইব বলতে আসলে শব্দটা শুনলে যে ভাইবটা তৈরি হয়, যেমন দেখো হরেন্ডাস এই শব্দটা, এটা এনডিসি কুইজে অথবা সেন্টাপ ওয়ানে বোধহয় আমাদের আসছিল। শব্দটা আমাদের জন্য একটু অপরিচিতই ছিল। হরেন্ডাস মানে আমরা জানি না, বাট তার শব্দটা ভাইব দিচ্ছে, সামথিং হরিবল, ঠিক আছে, ভীতিকর কিছু একটা। তো এই ভাইব দিয়ে আসলে সব কিছু শব্দ মনে রাখা যায়। কিছু সময় দেখা যায় যে তোমার শব্দের ডিরেক্ট মিনিং তোমার লাগতেছে না, তুমি যদি শব্দের ভাইবটা আন্ডারস্ট্যান্ড করতে পারো না, শব্দের ভাইবটা যদি ধরতে পারো, তাহলে তুমি আসলে অ্যান্সার করতে পারবা। তো এমসিকিউ মেইনলি ভোকাবুলারি এই পার্টটা লাগে, অ্যান্ড ভোকাবুলারির পরে লাগে কমন সেন্স। কমন সেন্স বলতে দুই তিনটে কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো তোমার প্যাসেজে যে ইনফরমেশন আসছে ওইগুলো থেকে আস্ক করা হবে, ওইখান থেকে জিজ্ঞেস করবে। তুমি জাস্ট প্যাসেজটা একবার রিডিং পড়বে, এবং আগে থেকে যেটা বললাম তোমাকে যে 10-15টা আমি লিস্ট দিব, প্লিজ ভাই অন্ততপক্ষে 2-3বার করে প্যাসেজগুলো সবগুলো পড়বা। একবার এমনি রিডিং দিবা, তারপর ওই যে ওই কিওয়ার্ডগুলো বের করার জন্য পড়বা, আর এবার হইতেছে এমনি 2-1বার করে পড়ে রাখবা, যাতে পরীক্ষার হলে তোমার বেশি প্যারা না হয়। আরেকটা মনে রাখবে, ইংলিশ পরীক্ষার সময় তোমার হাতে আর কিছু থাকুক বা না থাকুক সময় থাকবে। অন্য সমস্ত পরীক্ষার সাথে সময় টানাটানি হয়, ইংরেজিতে আসলে সময় নিয়ে খুব একটা বেশি প্যারা হয় না, সময় অনেক থাকে, জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট ইউটিলাইজ দেম প্রপারলি। এমসিকিউ আসলে বেশি কিছু আর তেমন বলার নাই, আমরা এমসিকিউ পরে আরেকবার ব্যাক করবো অন্যগুলো শেষ করে। এরপরে অ্যান্সারিং কোয়েশ্চেন্স, ঠিক আছে। অ্যান্সারিং কোয়েশ্চেন্সে তোমার কাছে মোট 5টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে 3, মোট 3-5-15 নাম্বার, এটাই সবচেয়ে বেশি নাম্বার। এইখান থেকে বেশিরভাগ সময় যেটা দেখা যায় টিচাররা তোমার ধর প্রত্যেকের জন্য 3-3 করে মার্কস না করে পুরাটা মিলে 15, একবার 15-এর মধ্যে তোমাকে মার্কস দেয়, হতে পারে সেটা 8, 9, 10, 11, 12 সামথিং কিছু একটা। 15 পাওয়া অনেক রেয়ার। বোর্ড পরীক্ষা যদি খুবই দিল দিয়ে কোনো টিচারের হাতে খাতা পড়ে অ্যান্ড ইউ আর এক্সট্রিমলি গুড এট রাইটিং, দেন তুমি 15 পাইতে পারো। তো এই অ্যান্সারিং কোয়েশ্চেনগুলো তুমি কীভাবে করবা এটা একটু দেখি। অ্যান্সারিং কোয়েশ্চেনে মেইনলি 2 ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার হোয়াট, হোয়েন এই টাইপের, আর একটা হইতেছে হাউ অ্যান্ড হচ্ছে ব্রিফ। এই দুটো কোয়েশ্চেন অ্যান্সার তোমাকে দুইভাবে করতে হবে। যে সমস্ত কোয়েশ্চেন সাধারণত হোয়াট, হোয়েন দিয়ে শুরু হবে সেগুলো সাধারণত এক বাক্যের অ্যান্সার হয়, এবং একটা কোয়েশ্চেন যদি 3 নাম্বার দেখে তোমার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যে কোয়েশ্চেনের অ্যান্সার হোয়াট, হোয়েন, যে সেটা তোমার কাছে ইনফরমেশন চাইছে, যে ইনফরমেশনটা অবশ্যই এবং অবশ্যই প্যাসেজের মধ্যেই আছে, তুমি ওইটা একেবারেই বাড়াবে না, জাস্ট এক বাক্যেই উত্তরটা লিখে দিবা। যেমন when was Nelson Mandela born, এখানে তুমি জাস্ট নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন, তারিখ এত সারা তো শেষ, তো সে কোথায় জন্মাইছে, বাপ মা কি ছিল, ভাই বোনের মনে কত, তোমার কিচ্ছু লেখা দরকার নেই। জাস্ট যে চাইছে বি প্রিসাইজ, ঠিক আছে। কোয়েশ্চেন যেটা চাইছে এই পোর্শনে নাম্বার অন্যতম শর্ত হচ্ছে প্রিসাইজ হইতে হবে, যা চাইছে সেটাই, সেখান থেকে কিছু কাটা যাবে না, যা চাইনি তা দেওয়া যাবে না। এটা হইতেছে এই দুইটা ক্ষেত্রে একদম স্পেশালি মনে রাখবা। এরপরে হাউ দিয়ে যে কোয়েশ্চেনগুলো শুরু হয়, এবং বলতে পারে যে ব্রিফ দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা সামথিং এলস কিছু হইতে পারে, বা বলা অনেক সময় বলা হয় যে নেম 3 ক্যারেক্টারিস্টিক্স, এরকম দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তুমি যেগুলো বুঝতেছো, যেগুলো ডিটেলস বর্ণনা করতে হবে, ভাই এগুলো কতখানি করে লিখবো, এগুলো তুমি একটার জন্য 3 লাইন বা 4 লাইন ইউজ করতে পারো, ঠিক আছে, 3 to 4 লাইন এগুলো ইয়া করার জন্য। এবার কতখানি লিখবা সেটা তো বুঝলা, কিভাবে লিখবা সেটা একটু দেখি। যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই মনে রাখবা, 1 নাম্বার হইতেছে তোমার অ্যান্সারের টেন্স,
সেন্টেন্স স্ট্রাকচার। টেন্স এবং সেন্টেন্স স্ট্রাকচার কোয়েশ্চেন এবং অ্যান্সারের সেম হবে, টোটালি প্যারালাল হবে, একই ধরনের হবে। কেমনে তোমাকে আমি একটু বুঝাই। সেটা হইতেছে আগে লিখে দিই, কোয়েশ্চেন অ্যান্সারের একই হবে। কিভাবে? যেমন ধর তোমার কোয়েশ্চেনে যদি ধরো প্যাসেজটা পাস্ট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে, সামথিং যে টেন্সে থাক, কোয়েশ্চেন যে টেন্সে আছে অ্যান্সার একই টেন্সে হবে। কোয়েশ্চেন যদি পাস্ট সিম্পলে থাকে অ্যান্সার তুমি পাস্ট সিম্পলে দিবা। কোয়েশ্চেন যদি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াসে দিবা। কোয়েশ্চেন যদি প্রেজেন্টে থাকে তাইলে উত্তর প্রেজেন্ট টেন্সে হবে। আই রিপিট, কোয়েশ্চেনের টেন্স এবং অ্যান্সারের টেন্স অবশ্যই এবং অবশ্যই একই হতেই হবে। এরপরে সেন্টেন্স স্ট্রাকচার কি? যে সমস্ত বিশেষ করে তোমার ধরো এই হোয়াট এবং হোয়েন যে কোয়েশ্চেনগুলো হয়, যেমন ধরো হোয়েন ওয়াজ নেলসন ম্যান্ডেলা বর্ন, যে কোয়েশ্চেনের কথা বললাম, এটা অ্যান্সার তুমি কি দিবা? এটা তুমি অ্যান্সার দিবা নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন তারিখ এবং সাল। এইখানে তোমাকে অন্য কোনোভাবে সেন্টেন্স স্ট্রাকচার সুন্দর দেখানোর জন্য বানানো দরকার, যেমন ইট ওয়াজ 1995 অ্যান্ড দ্য ডে ইট ওয়াজ অমুক নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন, প্রয়োজন নেই, এটা অপ্রয়োজনীয়, এটা প্রিসাইজ না। ঠিক আছে, তোমাকে চাইছে কি হোয়েন, তুমি যা সুন্দর করে ওই জিনিসটা বসাই দিবা। যেখানে যেখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবে এগুলো আরও ইজি। ঠিক আছে, যেমন ধরো হোয়াট ওয়াজ দ্য কলেজ নেলসন ম্যান্ডেলা ওয়েন্ট টু, তুমি যে কী লিখবা? নেলসন ম্যান্ডেলা ওয়েন্ট টু ড্যাশ কলেজ, শেষ। এখানে বাড়ানোর কোনো সুযোগ নেই। কোয়েশ্চেনের যেটা স্ট্রাকচার অ্যান্সারেরও ঠিক সেটাই স্ট্রাকচার হবে। এরপরে হাউ বা ব্রিফ দিয়ে যে কোয়েশ্চেনগুলো শুরু হবে ওগুলোর অ্যান্সার কেমনে করবা? ওগুলোর অ্যান্সার কেমনে করবা? আচ্ছা, লাল কালারে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সবগুলো সাদা দিয়ে তাইলে করতেছি, প্যারা নেই। যেগুলো হাউ এবং ব্রিফ দিয়ে শুরু হবে সেগুলো কেমনে করবা? হাউ এবং ব্রিফ দিয়ে যে স্টেটমেন্টে দেওয়া আছে, এই দেশে একটা স্টেটমেন্টকে ব্যাখ্যা করতে বলছে, যেমন ধরো হাউ ওয়াজ নেলসন ম্যান্ডেলা ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, অথবা তোমার ধরো ব্রিফ করতে যদি কিছু কোয়েশ্চেন ধরে, যেমন ব্রিফ দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ফাইটিং ফর, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ভালো কথা, দুটো কোয়েশ্চেনে তোমাকে একটু পার্থক্য দেখাই। কোয়েশ্চেন একটা হতে পারে হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ড্রিমিং ফর, আরেকটা কোয়েশ্চেন হতে পারে ব্রিফ দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা। দুই ধরনের কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আলাদা আলাদা হবে। হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা, এটা যদি কোয়েশ্চেন হয় তুমি জাস্ট অ্যান্সার করবা দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা ওয়াজ ড্যাশ। হতে পারে ডিস্ট্রাকশন অফ অল টাইপ অফ ডিসক্রিমিনেশন, রেসিজম এটসেট্রা, যেটা কোয়েশ্চেন মানে প্যাসেজে থাকবে ওইটাই। আর যদি থাকে ব্রিফ দ্য ড্রিম অফ নেলসন ম্যান্ডেলা, তখন তোমাকে 3-4 লাইন লিখতে হবে। নেলসন ম্যান্ডেলা's dream was এই, he fought for that, he dreamed that one day, তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, অ্যান্ড কোয়েশ্চেনটা শুরু করবে কেমনে? তোমাকে তো একটা স্টেটমেন্ট দিবেই অবশ্যই কোয়েশ্চেনে, যে স্টেটমেন্টটা বলছে হাউ অথবা যে স্টেটমেন্টটাকে বলছে ব্রিফ করো, তোমাকে আগে ওই স্টেটমেন্টটা সুন্দর করে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, এরপর তুমি ব্যাখ্যা শুরু করবে। যেমন এখানে আরেকটা কোয়েশ্চেন এখানে আসতে পারে, সেটা হচ্ছে হোয়াইও এটার মধ্যেই পড়বে, হাউ এবং ব্রিফের সঙ্গে। যেমন ধরো এরকম করতে নেলসন ম্যান্ডেলা থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসলো যে হোয়াই নেলসন ম্যান্ডেলা ইলেক্টেড আ হোয়াইট ম্যান অ্যাজ হিজ ভাইস প্রেসিডেন্ট, এরকম একটা কোয়েশ্চেন আসলো, তুমি কোয়েশ্চেন অ্যান্সার দিবা কেমনে? আগে তুমি স্টেটমেন্টটা দিবা নেলসন ম্যান্ডেলা ইলেক্টেড আ হোয়াইট ম্যান অ্যাজ হিজ ভাইস প্রেসিডেন্ট বিকজ, এরপরে উত্তরটা দিবা। এরপরে আরেকটা তোমার আসতে পারে, সেটা হচ্ছে স্টেট দ্য রিজন অফ ইলেক্টিং আ ভাইস প্রেসিডেন্ট, ইলেক্টিং আ হোয়াইট ম্যান অ্যাজ হিজ ভাইস প্রেসিডেন্ট, এরকম একটা কোয়েশ্চেনের ফর্ম আসতে পারে। যদি সাধারণত আসে না, একটু রেয়ার, তাও জাস্ট বলে রাখি দ্য রিজন বিহাইন্ড নেলসন ম্যান্ডেলা ইলেক্টিং আ হোয়াইট ম্যান অ্যাজ হিজ ভাইস প্রেসিডেন্ট ওয়াজ বিকজ, এই জায়গাতে ভুলটা হয়, বিকজটা এখানে আর বসবে না। কেন বসবে না? তুমি একবার লিখছো দ্য রিজন, এখানে তুমি বলে দিচ্ছ যেটা মানে তুমি কারণ বোঝাচ্ছ, বিকজ মানে তো আবার কারণ, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি অর্থ একটা শব্দ যার প্রয়োজনীয়তা নাই, যে শব্দের একটা সিনোনিম আগেই ব্যবহার হয়ে গেছে ওইটাকে আবার ব্যবহার করতে রিডান্ডেন্সি বলা। যাই হোক, এটা প্রেশার না কিছু না, এটা আমরা পরে কোনো একটা গ্রামার ক্লাসে শিখবো, এমনি জাস্ট মনে হলো তাই বলে রাখলাম। যাই হোক, তোমাকে যেটা বুঝতে হবে সেটা হইতেছে হাউ উইল ইউ অ্যান্সার, তোমার অ্যান্সারের যে লিখবা ওটার স্ট্রাকচারটা কেমন হবে। ফার্স্ট কথা
টেন্স কোয়েশ্চেনের মতো হবে। সেকেন্ড কথা, সেন্টেন্সের স্ট্রাকচার কোয়েশ্চেনের মতো হবে। এবং থার্ড কথা, হোয়াট এবং হোয়েন টাইপের কোনো কোয়েশ্চেন আসলে একদম ব্রিফ, মানে একদম শর্ট, এক লাইনে অ্যান্সার, যেটা চাইছে ওইটাই, একদম প্রিসাইজ, ঠিক আছে। অ্যান্ড হাউ, ব্রিফ, ওয়াই, এই টাইপের যেখানে তোমার ব্যাখ্যা করতে হবে, সেই টাইপের কোনো যদি কোয়েশ্চেন আসে তখন তুমি 3 থেকে 4 লাইন্স লেখার চেষ্টা করবা, ঠিক আছে। 3 থেকে 4 লাইন্সের ভিতরে তুমি কী লিখবা, যেমন হয়তো তোমার কারণ জানতে চাইছে যে নেলসন ম্যান্ডেলা এটা করছিল কেন, নেলসন ম্যান্ডেলা তখন হয়তো নেলসন ম্যান্ডেলা কিসের স্বপ্ন দেখতেছিল, নেলসন ম্যান্ডেলা মানে জেলে ছিল কত বছর, এগুলো তোমার লেখা দরকার নেই। তুমি জাস্ট হোয়াই জায়গাতে কারণটা বর্ণনা করবা। বি প্রিসাইজ, আই এম এগেইন সেইং, তোমাকে প্রিসাইজ হইতে হবে অবশ্যই, যা কোয়েশ্চেন চাইছে ওইটাই। তুমি ওর থেকে কম কিছু লিখবা না, ওর থেকে বেশি কিছু লিখবা না। এবার দুইটা মিলে কতখানি লিখবা, আই উড সাজেস্ট যে তোমার ধরো এইটা যদি একটা, ধরো এটা তোমার ফার্স্ট পেজ, এইটা হইতেছে তোমার সেকেন্ড পেজ, এইটা থার্ড পেজ, এইটা ফোর্থ পেজ, এইটা ফিফথ পেজ, ঠিক আছে। 1 2 3 4 5, আই উইল সাজেস্ট তুমি এই পৃষ্ঠাতে শুধুমাত্র এমসিকিউ অ্যান্সার করবা, ঠিক আছে। এমসিকিউ লিখবা, জাস্ট এ বি সি ডি দিয়ে এমসিকিউগুলো অ্যান্সার করবা এখানে। সেকেন্ড পৃষ্ঠা তুমি রাখবা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, সেকেন্ড অ্যান্ড থার্ড। অ্যান্সারটা করবা কেমনে, সুন্দর করে দেখো ভাই, এমসিকিউতে ইদার তুমি পারো অথবা তুমি পারো না। তোমার অ্যান্সারটা যদি ঠিক হয় 4টার মধ্যে, তুমি মার্কস পাবা 0.5, যদি ভুল হয় তুমি 0.5 মার্কস পাবা না, ঠিক আছে। এখানে স্যার বা ম্যাডাম যিনি পরীক্ষক তার ইচ্ছা কোনো দাম নেই। তুমি যদি পাও তিনি তোমাকে নম্বর দিতে বাধ্য, তুমি যদি না পাও তিনি তোমাকে নম্বর দিবেন না। বাট এইখানে কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে তার হাতে 15 নম্বর আছে, তিনি চাইলে তোমাকে 15 মধ্যে 15 দিতে পারে, চাইলে তোমাকে 15 মধ্যে 3-4 দিতে পারে, এবং এখানে চ্যালেঞ্জ করার কিছু নাই। সো ইউ হ্যাভ টু ইমপ্রেস হিম অর হার। তুমি ইমপ্রেস তাকে করবা কেমনে, এই যে ধরে নিলাম তুমি খুবই সুন্দর কন্টেন্ট দিচ্ছ, ভিতরে খুব চমৎকার করে কোয়েশ্চেন অ্যান্সার লিখছো, বাট ওনার কি এত পড়ার সময় আছে? যখন বোর্ড পরীক্ষা খাতা বুঝছো টিচারদের দেওয়া হয়, তাদের যে সময়টা দেওয়া হয় এটা কোনোভাবেই সাফিসিয়েন্ট সময় না। তারা ওই তোমার একইভাবে ধরো সারাদিন কলেজ করে, বাসায় আসে, ওই মাথার চাপ হয়তো অনেকে টিউশন করানোর পরে তোমার খাতা কাটতে বসে, সময় থাকে কম। এক একটা খাতাতে তোমার অনেক কিছু করতে হয় বুঝছো, ওই বৃত্তি ভরাট টিচারদের অনেক বৃত্তি ভরাট করতে হয়, সব মিলায় একটা খাতা পিছিয়ে গড়ে হয়তো 3-4 মিনিট 5 মিনিট, সর্বোচ্চ ধরো 10 মিনিট বললাম যে সময় দেওয়া যায়। তো ওর মধ্যে সবার লেখাপড়ার ইচ্ছা বা তোমার ধৈর্য টিচারদের থাকে না। বাট হাউ উইল ইউ মেক দেম টু রিড ইউর স্ক্রিপ্ট? তোমার স্ক্রিপ্টে তারা কেন পড়বে? এটা তুমি নিশ্চিত করতে পারো, তোমার লেখাটা হইতে হবে সুন্দর, একদম মুক্তার মতো লেখা হইতে হবে এমন বলি নেই, বাট কাটাকাটি সবচেয়ে কম করার চেষ্টা করবা, না করলেই ভালো হয়। কাটাকাটি করবা না, লেখা পরিচ্ছন্ন রাখবা এবং একটু ডিজাইন করে দিবা। যেমন দেখো, এটা কথা যদি বলি, তো কোয়েশ্চেন অ্যান্সার দিলাম, দিয়ে এখানে এক স্কেল ফাঁকা রাখলা, ফাঁকা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর নং 2 লিখে ইয়া দিলা। তারপরে তোমার ধরো এখানে একটু তুমি দাগ দিয়ে নিতে পারো, কিন্তু ফ্লো চার্টে চলে আসছে, একটু তুমি দাগ দিয়ে নিতে পারো। দাগ দিয়ে নিতে পারো বলতে স্কেল দিয়ে, জাস্ট পেন্সিল দিয়ে বা যে কলমের কালি নেয় সেগুলো ইউজ করে তুমি একটা ধরো যে এক কতখানি তোমার 2-3 সেন্টিমিটার বা তার থেকে কম, যেটা দেখতে সুন্দর লাগে আর কি, এখানে একটা এরকম দাগ দিয়ে নিলাম। এরপর ধরো আরেকটা দাগ দিয়ে নিলাম, এরপর আরেকটা দাগ দিয়ে নিলাম, মোট কটা দাগ হলো? 3টে দাগ হলো। এইখানে ভিতরে তুমি লিখবা এখান থেকে এক স্কেল ফাঁকা দিয়ে যে এ লিখে এরকম দিলা, এখান থেকে অ্যান্সার শুরু করলা, এক লাইন হলো, পরের লাইনটা আবার এখান থেকে দিলা, এখান থেকে দিলা, এখানে আবার লিখলা বি, এইটুকুর মধ্যেই আবার এখান থেকে শুরু করলা। বুঝতে পারছো? মোট কথা তোমার খাতাটা যেন দেখতে সুন্দর লাগে, আর মার্জিনটা 4 দিক থেকে দিবা, দেখতে ভালো লাগবে। বুঝছো, আমি হাই স্কুলে যে স্যারের কাছে পড়তাম তো উনি এগুলো শিখাইছিলেন, এবং এগুলো জীবনে খুব কাজে লাগে। কারণ এগুলো করলে তখন তোমার টিচার তো খাতাটা দেখবে আচ্ছা ঠিক আছে এত এফোর্ট দিচ্ছে, সেটা তাহলে ভালো, তখন তার মধ্যে একটা অটোমেটিক তোমার জন্য সহানুভূতি চলে আসবে, যেটা তোমার খুবই দরকার। তাই তিনি তোমার স্ক্রিপ্টটা পড়বেন, এবং ছোটোখাটো যদি একটা ভুল হয়, হি অর শি উইল ওভারলুক দ্যাট, এবং তুমি একটা ভালো মার্কস পাবা। এরপরে কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে ভালো কথা, এই 2 বিষয়টা কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে এইখানে দিবা তোমার হইতেছে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এবং 5 নাম্বার পৃষ্ঠায় দিবা সামারি। এই পৃষ্ঠায় যদি এই পৃষ্ঠায় যদি ফ্লো চার্ট অর্ধেক শেষ হয়ে যায়, এখান থেকে সামারি লেখা শুরু করবো, দরকার নেই ভাই, দরকার নেই, ঠিক আছে। সরকারের হাফ পৃষ্ঠা বাঁচায় তোমার কোনো লাভ নেই। তোমার দরকার হইতেছে তোমার খাতাটা যেন সবাই পড়ে, তোমার খাতাটা যেন দেখতে সুন্দর হয়, মার্কস যেন পাও, সেটা এটা করার জন্য এই সিস্টেম ফলো করবা। ফার্স্ট পেজে এমসিকিউ লিখবা, পরে 2টা পেজ মিলে কোয়েশ্চেন অ্যান্সারিং লিখবা,
4 নাম্বার পেজে দিবা ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, যেটা প্রশ্নে আসবে, এবং 5th পেজে সামারি লিখবা। বুঝতে পারছো? যদি ভাই পৃষ্ঠা বেঁচে যায় ওইটা বাঁচাই থাকুক, দরকার নেই, তুমি পরের বিষয় থেকে শুরু করবা। ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন অ্যান্সারিং এর ক্ষেত্রে ভাইয়া প্যাসেজ থেকে সরাসরি তুলে দিব কি না। দেখো, আমরা সবাই বাঙালি, আমরা ইংরেজিতে অনেকে আছে খুব সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, ঠিক আছে, বাট দিন শেষে আমরা চিন্তা কিন্তু বাংলায় করি। যখন কেউ ইংরেজিতে কথা বলে আমরা সেটাকে আগে নিজের মনের ভিতরে বাংলায় অনুবাদ করি, আমি কি বলবো সেটা বাংলায় ভাবি, এরপর ওটাকে ইংরেজিতে অনুবাদ করে বলি। কারো ক্ষেত্রে সময়টা খুবই বেশি, যাদের ফ্লুয়েন্সি একটু কম, আর কারো ক্ষেত্রে সময়টা একেবারেই কম, যাদের ফ্লুয়েন্সির সাথে বেশি থাকে, তাদেরকে আর চিন্তা করতে হয় না, অটোমেটিক হয়ে যায় বিষয়গুলো। তো এখন ইংরেজি ফ্লুয়েন্সি বাড়ানোর সময় কম, তুমি যেটা করবা সেটা হইতেছে সমস্ত প্যাসেজগুলো আগে পড়বা। তো তোমাকে বললাম যে তোমাকে সর্বোচ্চ হয়তো আমি 10 থেকে 15টা প্যাসেজ একটা লিস্ট দিব, সর্বোচ্চ 18টা, যেগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসলে আসে প্রত্যেকবার। ওগুলো প্রত্যেকটা ইউ মাস্ট ইনশিওর যে ওগুলো প্রত্যেকটা বাংলা অর্থ তুমি একবার না বেশ কয়েকবার করে পড়ছো এবং তুমি ওগুলো জানো ঠিকঠাক মতো। ঠিক আছে? কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেন কিন্তু খুব কঠিন ভাষা দেয় না। বোর্ড পরীক্ষায় যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো খুবই ইজি, বলে খুব ইজি, এগুলো তুমি ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো। আমি এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় এমন কোনো মানে ওয়ার্ড দেখিনি যে ওয়ার্ডটা আমরা কেউ চিনি না। ঠিক আছে? তো কোয়েশ্চেন বসে তোমার যদি প্যারা হবে না, তোমাকে জাস্ট এটা খুঁজে বের করতে হবে যে কোয়েশ্চেন যেটা চাইছে ওইটা প্যাসেজের কোথায় আছে। এটা কেমনে করবো, ওই যে বললাম, প্যাসেজ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা লাগবে যে প্যাসেজটা তুমি পড়ছো এটা বাংলা তুমি পুরোটা জানো এবং তুমি জানো যে কোথায় কি আছে। তুমি ওইখান থেকে আগে ধরো একটা কোয়েশ্চেনটা তুমি করলা, কোয়েশ্চেনটা আসছে তোমার ধরো যে ওইটা নিয়ে যে নেলসন ম্যান্ডেলার স্বপ্ন কি ছিল, কীভাবে সেই মানে কষ্টার্জিত পথ পাড়ি দিচ্ছেন, এই টাইপের একটা কোয়েশ্চেন আছে। তখন তোমাকে প্যাসেজটা খুঁজে বের করতে হবে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা প্যাসেজের কোন জায়গায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওইটা বের করবা। 3-4টা লাইন ধরো চিহ্নিত করছে, এই 3-4টা লাইন আমি লিখতে চাই, ওই 3-4টা লাইন নিয়ে তখন তুমি প্যারাফ্রেজ করবা। প্যাসেজে যা আছে কখনোই হুবহু এটা তুলে দিবে না, দিলে মার্কস পাবা না। অ্যান্ড এই হোয়াট হোয়েন বাদে এই তোমার ধরো কই গেল, এই যে হোয়াট এবং হোয়েন, এই প্যাসেজে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার প্যাসেজে ডিরেক্টলি থাকে, বাট এই হাউ, ব্রিফ, হোয়াই এগুলোর অ্যান্সার কিন্তু সরাসরি প্যাসেজে পাবা না। কিছু ক্ষেত্রে হাউয়ের উত্তরটা পাওয়া যায়, বাট ব্রিফ এবং হোয়াইয়ের উত্তরটা পাওয়া যায় না। এগুলো তোমাকে মাথা খাটায় লিখতে হবে। বুঝতে পারছো? দিন শেষে দেখো, তোমাকে আমি সবই পড়াইতে পারি, বাট তোমার নিজের এফোর্ট দিতে হবে। এই এফোর্টসটা কেমন দিবা? ভাই ইংরেজিতে আসলে সমস্যা নেই, ইংরেজিতে আমরা কেউ আসলে এফোর্টস দিই না, আসলে আমাদের সময়ও কম থাকে, সেটা স্বাভাবিক। রিলস দেখার সময় হলে ভিন্ন কথা। তো ইংরেজির মধ্যে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তোকে বলতেছি না ভাই তুমি দিন রাত খালি ইংলিশ পড়ো, কেউ তোমাকে এটা বলবে না। ঠিক আছে, তোমার অন্য সাবজেক্টগুলো আছে ওখানে তোমাকে সময় দিতে হবে, বাট কথা হইতেছে তুমি যদি এইচএসসিতে ভালো মার্কস চাও, এইচএসসিতে A+ চাও, গোল্ডেন চাও, তো ইংলিশে ভালো করতেই হবে, এটা তো কোনো বিকল্প নেই। ইংলিশে এখানে ধরো ইংরেজিতে 100 মার্ক, বাংলাতেও 100 মার্ক, সবগুলোতে তো সেম মার্ক। সো তোমাকে ইংলিশে একটু এফোর্টস দিতে হবে। এটা তুমি কেমনে প্র্যাকটিস করবা এই কোয়েশ্চেনগুলো? তুমি জাস্ট একটা টেস্ট পেপার নিতে পারো অথবা অনলাইনে দেখতে পারো, এখন তো প্রচুর রিসোর্সেস তো এখন অনেক অ্যাভেলেবেল। তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা প্যাসেজ দেখবা, কোয়েশ্চেনগুলো দেখবা যে তুমি অ্যান্সার করতে পারতেছো কিনা। অ্যান্ড কোয়েশ্চেনগুলো অ্যান্সারিংয়ের সময় তোমার গ্রামার ঠিক রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটা গ্রামারের ক্লাস না, আমি কিন্তু ওই আলোচনা ডিটেলসে যাচ্ছি না, আমাদের যে গ্রামারের ক্লাসগুলো হয়েছে বা হবে ওইগুলো তোমরা একটু দেখে নিও। সো গ্রামার তোমাকে ঠিক রাখতে হবে এবং স্পেলিং ঠিক রাখতে হবে। ভুলেও কঠিন শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। হইতে পারে তুমি জানো ভাই খুবই ভালো, তুমি জানো, তুমি কঠিন ওয়ার্ডস জানো, বাট তোমার এখানে কঠিন ওয়ার্ডস ব্যবহার করার কোনো দরকার নেই। জাস্ট ইউজ সিম্পল ওয়ার্ডস, ইউজ সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, এভরিথিং ইন সিম্পল, নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে তুমি অনেক ভালো মার্কস পাবা। কঠিন ওয়ার্ড দিয়ে যাই দেখবা ভুল পার্টস অফ স্পিচের জায়গায় ইউজ করছো, দেখবা তোমার স্পেলিং ভুল গেছে, জাস্ট একটা ম্যানেজ খাবা। এটা কোনো দরকার নেই, জাস্ট সিম্পল কথাবার্তা ইউজ করবা। লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এই কারণে যে টিচার তোমার লেখাটা পড়তে আসে, যে কী লিখছে একটু পড়ে দেখি, এবং পড়ার পরে যেন সে হতাশ না হয়। ঠিক আছে? তাইলে একটা কোয়েশ্চেন অ্যান্সার তুমি কীভাবে করবে, একদম তাইলে ব্রিফ মানে একটা শর্ট সামারি দিই। সেটা হচ্ছে যদি হোয়াট এবং হোয়েন ধরনের কোয়েশ্চেন আসে এক লাইনে, হাউ, ব্রিফ, হোয়াই এই টাইপের কোয়েশ্চেন আসলে হাইয়েস্ট 4 লাইন, 4 লাইনে বেশি কখনো যাবা না, এবং চেষ্টা করবো 2.5 থেকে 3 লাইন থেকে শুরু করতে, 2.5-3 থেকে 4 লাইন এর মধ্যেই রাখবা। অ্যান্সার কোথায় করবা? প্যাসেজ থেকেই করবা। হোয়াট এবং হোয়েনের অ্যান্সার তুমি সরাসরি প্যাসেজের মধ্যে পাবা, ওইখান থেকে ডিরেক্ট টেনে তুলে বসাই দিবা।
ঠিক আছে, যেখানে উত্তরের সেন্টেন্স স্ট্রাকচারের জায়গা মতো এখানে বসাই দিবা। অ্যান্ড হাউ, ব্রিফ, ওয়াই, এগুলোর অ্যান্সার প্যাসেজটাকে পড়বা, পড়ে একটু চিন্তা করবা, চিন্তা করে একটু পয়েন্ট আউট করবা, পয়েন্ট আউট করে নিজের মতো করে প্যারাফ্রেজ করবা সিম্পল সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে, সিম্পল সিম্পল ওয়ার্ড ব্যবহার করে চেষ্টা করবা যে ওয়ার্ডগুলো তোমার ধরো ইয়াতে আছে, তোমার প্যাসেজে আছে, ওই ওয়ার্ডগুলো ইউজ না করে ওই ওয়ার্ডগুলো একটু সিনোনিম টাইপের ইউজ করা যায় কিনা। সব ওয়ার্ড খেতে পারবা, যেমন ড্রিম, এটা বা সিনোনিম কি, এটা সিনোনিম এই মুহূর্তে আমারও জানা নেই, খুঁজতে হলে অনেক কষ্ট করতে হবে, দরকার নেই, তুমি ড্রিমটাকে ড্রিমই লেখো। বাট যে ওয়ার্ডগুলো তোমার ধরো সিনোনিম পাওয়া সম্ভব, ওই ওয়ার্ডগুলো সিনোনিম তুমি লিখবা। ঠিক আছে, মোট কথা তুমি তোমার মতো করে সাজায় প্রিসাইসলি লিখবা। তুমি সময় নাও ভাই, কারণ ইংলিশে এনাফ সময় পাওয়া যায়। তুমি একটু সময় নিয়ে চিন্তা করো, 15 নাম্বারের জিনিস এটা, ঠিক আছে, তুমি একটু সময় নাও, সময় নিয়ে চিন্তা করো, চিন্তা করতে করতে লিখো। সম্ভবত তোমাদের রাইটিং পার্টে বোধহয় 40 মার্কস, রাইট? একটু দেখে আসি তোমাদের রাইটিং পার্টসে। গ্রাফ চার্টে 15 মার্ক, স্টোরি রাইটিংয়ে 15 মার্ক, ইনফর্মাল এটারে 10 মার্ক। দেখো এই যে এই দুটোতে যে 15 মার্ক করে আছে না, এই 15 মার্ক ধরো তোমার এই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এটাও ওইরকম কোনো রাইটিংয়ের মতোই, এখানে ওই তোমার হলস্টিক টাইপেরই মার্কিং হবে। সো এখানে যে ধরনের এফোর্ট দাও, এটা চিন্তা ভাবনা করো যে কী লিখবো, ওইখানে একটু চিন্তা ভাবনা করে লিখো। ঠিক আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্যারেরা এতে 3-এর মধ্যে কত, বিতে 3-এর মধ্যে কত, এরকম দেয় না। টোটালটা 15-এর মধ্যে, এটা তারা জাস্ট এটা পড়ে যেটা ভালো, যদি ভালো লাগে ভালো নাম্বার দিল, নাহলে না। সাধারণত এভারেজে 10-এর একদমই তুমি যদি ফাক আপ না করো, এভারেজে 10-এর নিচে নামার কথা না, নামা উচিত না। তোমার টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 13-14 পাওয়া যায় 15-এর মধ্যে। তো যেটা বললাম, হোয়াট ওয়েন থাকলে একদম ডিরেক্ট যেটা প্যাসেজ থেকে বের করবা, প্যাসেজ থেকে বের করে বসাই দিবা। এরপরে টেন্স অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এগুলোতে কোনো ভুল করা যাবে না। টেন্স এবং সেন্টেন্স স্ট্রাকচার একদম মেনটেন করতে হবে ঠিকঠাকভাবে। এটা মেনটেন করে অ্যান্সার করবা, অ্যান্ড প্যাসেজ থেকে খুঁজে বের করবা। প্যাসেজ থেকে খুঁজে বের করার পরে তোমার হচ্ছে নিজের মধ্যে একটু প্যারাফ্রেজ করে সুন্দর করে গুছায় সিম্পল ওয়ার্ড ব্যবহার করে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে উত্তর লিখে দিয়ে আসবা। অ্যান্ড শেষ করে একবার জাস্ট রিডিং দিবা, কোনো ভুল আসছে কিনা, এভরিথিং ইজ গুড। বুঝছো, কোয়েশ্চেন অ্যান্সারে এর থেকে বেশি আর কিছু লাগবে না। এরপরে 3 নম্বরে আসতে হচ্ছে ইদার ফ্লোচার্ট অথবা ট্রান্সফারিং ইনফরমেশনস। ইনফরমেশন ট্রান্সফারটার পরে দেখতেছি, ফ্লোচার্টটা আগে দেখি। দেখো ফ্লোচার্ট নিয়ে আসলে অনেক কথা আছে, কারণ ফ্লোচার্টটা অনেকে অনেকভাবে করায়। আমি তোমাকে যে স্টাইলে করাবো, এটা হইতেছে এনডিসিতে আমাদেরকে এইভাবে করাইতো। তাই আমি তোমাদের কেন করাচ্ছি, কারণ আমি এভাবে শিখে আসছি, ইংলিশে আমাকে এভাবে করাইছে, আমি এভাবেই বোর্ড পরীক্ষায় লিখছি, অ্যান্ড ভালো নম্বরই পাওয়া, ইংলিশে ভালো নম্বর আসে। সো হ্যাঁ, আশা করি ভালো নম্বরই দিছে, অ্যান্ড আমি তোমাদেরকে এইভাবেই শেখাবো, অ্যান্ড চেষ্টা করবা এটাই ফলো করতে। ঠিক আছে, ফ্লোচার্টে বিষয়টা কি? ফ্লোচার্ট হইতেছে ভাই, তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজে এরপর একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে, মানে কোয়েশ্চেন থাকবে এরকম যে নির্দিষ্ট কোনো একটা সাবজেক্ট টপিকের উপরে তোমাকে একটা ধারাবাহিকতা বর্ণনা করতে বলবে। ধারাবাহিকতা বলতে কোনটার পরে কি ঘটনা প্রবাহ, কয়টা ঘটনা প্রবাহ, টোটাল 6টা। বুঝতে পারছো? সাধারণত 6টার মধ্যে বোধহয় একটা ওরা দিয়ে দেয়, এবং বাকি 5টা নিজের লিখতে হয়, 5টার জন্য 5 নম্বর। এবার ফ্লোচার্টটা কেমনে লিখবো, তোমাকে আগে জাস্ট একে দেখা বিষয়টা কীভাবে লিখবা। এটা ধরো একটা তোমার অ্যান্সার স্ক্রিপ্ট পরীক্ষা খাতা, ঠিক আছে, এখান থেকে শুরু করে ধরো এই পর্যন্ত ফ্লোচার্টটা তুমি এভাবে শুরু করবা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হইতেছে 2 নাম্বার, এটা হইতেছে 3 নাম্বার, এটা হইতেছে ধরো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এই 6টা ভাইয়া, অনেকে আছে যে ধরো এরকম 2-3টা এখানে দেয়, তারপর একটু নিচে দেয়, তারপর একটু এইদিকে দেয়। আমরা এরকম দিব না। আমাদের কলেজে বলা হইতো যে 6টাই যেন টানা একবারে হয়, এবং ওই পেজের মধ্যে, ওই পেজের ধরো যে প্রস্তর আছে ওর মধ্যে যেন এটা যায়, এবং আমরা প্রত্যেকবার জোর করে ওখানে আটাইতাম, এবং দেখছি খুব খারাপ লাগতো এমন না। ঠিক আছে, অ্যান্ড ঠিকঠাকই হয়তো শেষ পর্যন্ত সব কিছু। আগে এরকম 6টা বক্স এঁকে নিবা। ভাই 6টা বক্সের কোনো সাইজ আছে? হ্যাঁ আছে। 6টা বক্সের অবশ্যই এবং অবশ্যই সাইজ সেম হইতে হবে। হইতে হবে বলতে হইতেই হবে। 6টার দৈর্ঘ্য প্রস্থ পুরোপুরি একই হবে। কত হবে? তুমি যেটা করবা সেটা হচ্ছে, বুঝছো, আগে এরকম, এটা তো পেন্সিল রাখবা পুরোটাই, আর 2B পেন্সিল হলে ভালো হয়, HB-তেও হয়, বাট 2B প্রেফারেবল। পেন্সিল দিয়ে এগুলো এঁকে নিবা, নিচেরগুলো আঁকবা না, বুঝছো, জাস্ট এরকম করে এঁকে রাখবা। এরপরে তোমার লেখা যখন ভেতরে লেখাগুলো শেষ হয়ে যাবে, সবচেয়ে বড় যেইটার ওইটা নিচে এরকম দাগ দিয়ে দিবা, তারপরে ওই সাইজে বাকি সবগুলো যেভাবে দাগ দিয়ে দিবা।
মেইনলি সাধারণত কোনোটাই আমাদের কখনোই তোমার ধরো কত 3 ইঞ্চেস, এটা বেশি পার হইতে হয় না। আমরা সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চেসের মধ্যে রাখতাম। তুমি এটা করতে পারো। অ্যান্ড এইটার কত হবে, এই প্রস্থগুলান কত হবে? প্রস্থগুলান হবে ভাইয়া, তুমি আগে জাস্ট খাতা নিবা, খাতা নিয়ে তুমি এইরকম একটা টান দিবা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে মার্জিনের ভেতরে আর কি। টান দেওয়ার পর তুমি হিসাব করবা যে তোমার 6টা ঘর আঁকতে হবে। এখন এক একটা ঘরের মধ্যে কতখানি ফাঁকা দিলে ভালো হয়? সাধারণত আমরা কতখানি 1 ইঞ্চি রাখতে পারতাম কি? 1 ইঞ্চি হয়তো একটু, 1 ইঞ্চির ধরো 0.9 দিয়ে হয়তো হয়তো 6 ইঞ্চি হয়তো পুরোটা আমরা 0.9 করতাম, কারণ যে মধ্যে একটু করে ফাঁকা রাখতে হবে ওইটার জন্য। তো এটা তোমাকে এভাবে হিসাব করে বসাতে হবে, এটা করতে বেশি প্যারা হয় না। এরপরে যেটা করবা সেটা হচ্ছে অ্যারো চিহ্ন মনে করে দিয়ে দিবা। তোমার যদি অ্যারো চিহ্ন দিতে তুমি কোনোভাবে ভুলে যাও, কোনোভাবে যদি অ্যারো চিহ্ন দিতে ভুলে যাও, তোমার ফ্লোচার্ট হয়নি, তুমি 0 পাবা। এনডিসিতে আমাদেরকে 0ই দিত ফ্লোচার্টের জন্য, যদি আমরা কোনোভাবে আমরা অ্যারো চিহ্ন দিতে ভুলে যাইতাম। কারণ অ্যারো নাই মানে ফ্লো নাই, ফ্লো শেষ, টিচার এটা পড়ে শেষ হয়ে যাবে, কারণ নাই তো ওদিকে, তুমি তো ওদিকে যাইতে বলো নাই। ঠিক আছে, এটা অনেকখানি পিটিওর মতো। আমরা অনেকে লিখি না যে প্লিজ টার্ন ওভার, বাট পিটিও তো আমাকে ইম্পর্টেন্স দিই না, বাট এটা আসলেই গুরুত্বপূর্ণ, এটা আসলেই সিগনিফিকেন্ট। ঠিক আছে, এটা দিতেই হবে, এটা মাস্ট। আবার বলতেছি অ্যারো চিহ্ন দিতে কোনোভাবেই ভোলা যাবে না। আগে বক্স আঁকবা, অ্যারো দিবা, তারপর অন্য কথা। এরপরে তুমি যেটা করতে পারো, অনেকে 1 2 3 4 5 6 মার্কিংটা উপরে করে, কেউ ভিতরে করে। আমি প্রিফার করি ভেতরে করতে, দেখতে সুন্দর লাগে। এই যে এরকম করে দিবা, এখানে নাম্বার দিবা 1 2 3 4 5 6। এরপরে তোমার ফার্স্টটা করে দেওয়া থাকবে, ঠিক আছে, ফার্স্টে লিখে দেওয়া থাকবে। এইবার পরের 5টা তুমি কেমনে বাহির করবা? পরের 5টা বের করার জন্য তোমাকে প্যাসেজটা পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপর তোমাকে ফ্লোচার্টের দিকে তাকাইতে হবে যে ফ্লোচার্টটি কী চাইছে। ফ্লোচার্টে চাইতে পারে যে কল্পনা চাওলা কীভাবে মানে পৃথিবীতে অবতরণ করলো সেটা দেখাও, অথবা নেলসন ম্যান্ডেলা, যদি বলি নেলসন ম্যান্ডেলা মানে কষ্ট সহ্য করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কীভাবে হইলো সেটা দেখাও। অনেক ফ্লোচার্ট আসতে পারে। তোমাকে যেটা করতে হবে, প্যাসেজটা পড়তে হবে, কোয়েশ্চেনটাকে মাথার ভিতরে গাঁথতে হবে যে ঠিক আছে, কোয়েশ্চেনটা হইতেছে যে কল্পনা চাওলা পুরা জার্নিটা তার পৃথিবী থেকে যাওয়ার পরে পৃথিবীতে আবার ফিরে আসা পর্যন্ত কী কী হয়েছে। এখানে যে তোমাকে করতে হবে, তোমার 5টা পয়েন্ট লাগবে। দেখো ঠিক আছে, একটা তো দেওয়াই আছে, ওই একটা তুমি আগে কোয়েশ্চেন প্যাসেজে মার্ক করে দিবা যে এটা দেওয়া আছে, এবং ওর পর থেকে শুরু করবা, আগে না। ফ্লোচার্ট মানে কি, ফ্লোয়ের মতো যাবে, যেটা তোমার দেওয়া আছে ওইটা আগের, এরপর থেকে তুমি জাস্ট পরে যাবা, এর আগে আসার কোনো সুযোগ নেই। এরপরে তুমি ঘটনাগুলান থেকে 5টা পয়েন্ট দাগাবা, যে এই 5টায় শুরুতে থাকবে ধরো কল্পনা চাওলা পৃথিবী থেকে চলে গেল, শেষের পয়েন্ট হবে কল্পনা চাওলা পৃথিবীতে ফিরে আসলো। এরপর মধ্যে 4টা পয়েন্ট কী কী হতে পারে? কল্পনা চাওলা কোন স্পেস ক্রাফট নিয়ে গেছে ওইখানে, ওখানে কী করছে, কোন দুর্ঘটনা ঘটছে কি না, মানে কি আবিষ্কার করলো ওখানে, যে মানব জাতির উপকারটা কী হলো, কন্ট্রিবিউশনটা কী। ওই 4টায় তোমাকে মোট পয়েন্টগুলো পয়েন্ট আউট করতে হবে। এরপরে এখানে আস্তে আস্তে বসাতে হবে। বসাবা কেমনি, কোন স্টাইল, এটা বলতেছি। আগে এই জিনিসটা ভালো করে বুঝে নাও। ফ্লো চার্ট অর্থ একটা ফ্লো, একটা ধারাবাহিকতা। ঠিক আছে, ইটস এ লাইক এটা রিদমের মতো, এবং এই রিদমটা, এই ছন্দটা কোনোভাবেই ব্রেক করা যাবে না। বুঝতে পারছো? কোনোভাবেই ব্রেক করা যাবে না। যেটাতে শুরু করবা জাস্ট তুমি পরে যাইতে পারো, ওর আগে আসার কোনো অপশান নেই। এখান থেকে যেমন ধরো শুরু হয়েছে কল্পনা চাওলা তোমার ধরো পৃথিবী থেকে চলে গেল, তুমি এর পরের স্লাইডে তার মানে পরে যে বক্সটাতে ওখানে তুমি তার জন্ম কোথায় হয়েছে এটা লিখতে পারবা না, কারণ জন্মটা তার আগের ঘটনা, পৃথিবী ছাড়ার আগের ঘটনা। ওইটা তো তোমার মাথা ব্যথা হেডেক না। পৃথিবী ছাড়া যে পরে যেগুলো হয়েছে ওইগুলো থাকবে এই বক্সে, এবং নিশ্চয়ই কোয়েশ্চেন পড়া থাকবে যে পৃথিবীতে কীভাবে গেছে, ছাড়া এসছে, ওটা বর্ণনা করো, ওভাবেই লিখবা। যেটা করবা আবার বলতেছি, প্যাসেজটা একদম ঠান্ডা মাথায় পড়বা, এরপর পয়েন্ট আউট করবা প্যাসেজের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত তোমাকে ফ্লোচার্টে দেখাইতে হবে। সবার প্রথমে পয়েন্ট আউট করবা লাস্ট তুমি কী দেখাইতে চাও, একদম লাস্টে তুমি কী দেখাইতে চাও সেটা লিখবা, মানে পয়েন্ট আউট করবা। এরপরে মধ্যে যে 4টা, এই 4টা কী হতে পারে, তুমি 2 3 বার প্রয়োজন প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে প্রয়োজনে পেন্সিলে দাগাবা যে এটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো। হয়তো হতে পারে যে তোমার ধরো 6টা হয়ে যাচ্ছে, যে 6টা ঘটনা দেখা যায়, বাট আছে 4টা। এক্ষেত্রে নির্বাচন করবো যে মোস্ট সিগনিফিক্যান্ট 4টা কোনটা। ধরো মোস্ট সিগনিফিক্যান্ট 4টা তুমি পাইলে আর কি, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট 4টা তুমি লিখে দিলা।
এখন তুমি হচ্ছে 5টাই হচ্ছে ভাইয়া, সিগনিফিকেন্ট 5টা, একটা বাদ দেওয়া যাচ্ছে না, তখন দুইটা মিলাই এক করতে হবে। কি দিয়ে মিলাবে? অ্যান্ড দিয়ে। দুইটা অ্যান্ড দিয়ে মিলাই এক বক্সের মধ্যে নিয়ে আসতে হবে, যদি তুমি একটাও বাদ দিতে না পারো। ঠিক আছে, এরপরে এগুলো বললাম কঠিন কেসে। কিছু কিছু জায়গাতে খুবই সহজ ফ্লো চার্ট আসে। সহজ ফ্লো চার্ট কি? তোমাকে বলবে যে 6টা, ধরো হয়তো উপরে তোমার ইয়ে দেওয়া ছিল, ওয়াটার পলিউশন, কোনো একটা প্যাসেজ দেওয়া ছিল, ওয়াটার পলিউশন অনেকগুলো তোমার ধরো ক্ষতিকর দিক দেওয়া ছিল, তোমাকে ফ্লোচার্ট বলতে ফ্লোচার্ট অন দ্য ব্যাড সাইড, দ্য ব্যাড এফেক্টস অফ ওয়াটার পলিউশন। তুমি দেখবে প্যাসেজে 6টা ব্যাড সাইড দেওয়া আছে, ওই 6টা ব্যাড সাইড তুমি তুলে দিবা, মাথা ঘামানোর কিছু নেই। হতে পারে রিজনস বিহাইন্ড ওয়াটার পলিউশন, দেখবা প্যাসেজে সুন্দর করে সবগুলো রিজন দেওয়া আছে, তুমি জাস্ট 6টা এখানে তুলে দিবা, একটা তো দেওয়া থাকবে, 5টা তুলে দিবা। বুঝতে পারছো? এগুলো হচ্ছে ইজিয়েস্ট ক্ষেত্রে। আর একটু যেগুলো হার্ড ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে যেটা হয়, তোমাকে একটু ব্রেন স্টর্মিং করতে হয়। ইদার তোমার ইনফরমেশন বেশি হয়ে যাবে, তোমার লাগবে 5টা, আছে 7-8টা, যেগুলো সিগনিফিকেন্ট ওগুলো বাদ দিবা, যেগুলো সিগনিফিকেন্ট ওগুলো জাস্ট বসাবা, ঠিক 5টা সিগনিফিকেন্ট জিনিসই রাখবা। যদি মনে হয় যে ভাইয়া হচ্ছেই না, আরও 2-1টা বেশি আসছে, এন্ড দিয়ে যোগ করে দিবা। ঠিক আছে, এন্ডে যোগটা দুইটাকে একটা বানাবা। অ্যান্ড আরেকটা কেসে কী হতে পারে যে ভাই ইনফরমেশন নাই, যে ইনফরমেশনটা আমার লাগবে, ধরো আমার 5টা লাগবে, কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে 4টা বেশি পাই নাই, আরেকটা কই থেকে নিয়ে আসবো, আরেকটা ওই যে কোনো একটাকে ভাঙবা, যেভাবেই হোক ক্রিয়েটিভিটি ইউজ করে বিভিন্নভাবে তোমাকে একটা নতুন করে বানাতে হবে। বাট প্যাসেজে নাই এমন কোনো ইনফরমেশন তুমি দিতে পারবা না, প্যাসেজে নাই এমন কোনো ইনফরমেশন তুমি দিতে পারবা না। প্যাসেজেই আছে এরকম ইনফরমেশনকে তোমাকে দুটুকরো করতে হবে, ভাঙতে হবে। ঠিক আছে, যেমন ধরো কল্পনা চাওলার কেসে যদি বলি, তোমার ইনফরমেশন নাই, তুমি একটাতে দিবা এই স্পেসেস ব্যবহার করে গেছে, আরটা দিবা যে কবে গেছে, শেষ। সাধারণ ক্ষেত্রে আমরা একবারে এটা একটাই লিখি যে মেবি শি ইউজড অ্যাপোলো অমুক অন ডেট এত। বাট তোমার কাছে যদি ইনফরমেশন না থাকে, তখন তুমি কী করবা? তখন তুমি মহাকাশযানটা একটা স্লাইডে দিলা, আর একটাতে তুমি দিলা হচ্ছে এটা কবে গেছে ওইটা। এভাবে তোমাকে ইনফরমেশন স্প্লিট করা শিখতে হবে। ঠিক আছে, এরপরে কিভাবে লিখবো, কি লিখবো এটা তো বুঝলাম, যে কি মানে যেটা লিখবো ওটা কীভাবে পয়েন্ট আউট করবো। বাট ওইটা এখানে তুলে এনে এখানে মানে বসাবো কেমনে, এটা সিস্টেমটা বলি। সেটা হইতেছে, তোমার কাছে যে এই একটা দেওয়া আছে, কোয়েশ্চেন ব্যাংকে তোমাকে দিয়ে দিছে, এইটা হইতেছে আইডিয়াল। আইডিয়াল মানে কি? এটার সিস্টেমকে হুবহু কপি করতে হবে, হুবহু বলতে হুবহু, কোনো ব্যতিক্রম ছাড়া। এটা যদি তোমার ধরো পাস্ট টেন্সে কিছু হয়, পরে সবগুলো পাস্ট টেন্স দিতে হবে তোমাকে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরে সবগুলো প্রেজেন্ট টেন্স হবে। এটা যদি ফিউচার টেন্সে শুরু হয়, পরে সবগুলো ফিউচার টেন্সে শুরু হবে। এইটা যেটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, ওইটা শুরুতে যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তুমি সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। যদি স্মল লেটার দিয়ে শুরু হয়, সবগুলো স্মল লেটার দিয়ে শুরু করবা। বুঝতে পারছো? এখানে যেটা আছে, এটা যদি জিরান্ড দিয়ে শুরু হয়, যেমন ধরো এটা ফার্স্ট লাইনটা ছিল এরকম, ধরো ওয়াটার পলিউশনের কিছু একটা দিচ্ছে, ওইখানে তুমি এখানে ধরো অ্যান্সারটা এরকম দেওয়া আছে, জিরান্ড দিয়ে কিছু একটা, যে আইএনজি যোগ করে কিছু একটা দেওয়া হয়েছে, থ্রোয়িং গার্বেজেস ফ্রম দ্য মিলস। এই যে থ্রোয়িং গার্বেজেস ফ্রম দ্য মিলস, এটা মনে করি এখানে দেওয়া আছে, তুমি কিন্তু কী পয়েন্ট আউট করতে পারো? তোমার বাকি যে 5টা ঘর আছে, যে 5টা তুমি লিখবা, 5টার মধ্যে প্রত্যেকটাতে শুরু হতে হবে জিরান্ড দিয়ে। থ্রোয়িং আছে, তুমি ওটা মেকিং দাও, তারপরটা স্পিটিং দাও, তারপরটা তোমার ধরো টেকিং দাও, গিভিং দাও, এনিথিং। বাট মানে ওই কনটেক্সট অনুযায়ী আর কি, যেটা বসাবো ওইভাবে তোমাকে প্যারাফ্রেজ করে নিতে হবে। বাট শুরু হতে হবে অবশ্যই জিরান্ড দিয়ে, আইএনজি দিয়ে শুরু করতে হবে, এটা কোনো বিকল্প নাই। ফার্স্ট, এবং যদি দেখো ওই যে ওই থ্রোয়িং এর টিটা ছোট হাতে, সবগুলো ছোট হাতে দিবা। যদি দেখো থ্রোয়িং এর টিটা বড় হাতে, সবগুলো বড় হাতে দিবা। মোট কথা, ফার্স্ট তোমাকে যেটা দিয়ে দিচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার, ওইটাকে হুবহু অনুসরণ করতে হবে, ওইটা স্ট্রাকচারই ফলো করতে হবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবা, ফ্লোচার্টের ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই কোনো ফ্লোচার্টে ফুল স্টপ বলে কিছু নাই। আই রিপিট, ফুল স্টপ বলে কিছু নাই। এই যেটা লিখলা, লিখে মনে সুখে ভাই একটা ফুল স্টপ বাদ, ফুল স্টপ দেওয়ার কোনো সুযোগ নেই। ফুল স্টপ আমরা দিই তখন যখন একটা ফুল সেন্টেন্স থাকে। ঠিক আছে, ফুল স্টপের সিগনিফিকেন্স কি? একটা ফুল সেন্টেন্স, সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলছে, কাজ শেষ, ফুল স্টপ আমরা বুঝাই যে শেষ। বাট ফ্লো চার্টে কখনো আমরা একটা ফুল সেন্টেন্স ইউজ করি না। ফ্লো চার্টে সাধারণত আমরা একটা ফ্রেজ টাইপের কিছু ইউজ করি। ঠিক আছে, যেমন যে বললাম থ্রোয়িং গার্বেজেস কিংবা মেকিং সামথিং। মোট কথা যেখানে সেন্টেন্স পাওয়া না, এবং যেখানে সেন্টেন্স নাই ওইখানে ফুল স্টপ নাই।
ভালো কথা, এখানে একটা জাস্ট মনে করে দিই, এমসিকিউ এর পরে, এমসিকিউ ধরো তুমি এই যে এই লিখলা 1, উত্তর তোমার ধরো গোল্ড, এটাতে ফুল স্টপ প্রয়োজন নেই, কারণ এটা কোনো সেন্টেন্স না, অ্যান্সারিং হয়। ফ্লো চার্টে এরকম। ও ভালো কথা, আই রিপিট, ঠিক আছে, সবগুলো আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে তোমার নাম্বার 1, যেটা মেনটেন করবা ইন এ সিঙ্গেল লাইন, এক লাইনেই তোমার ধরো 6টা থাকবে, 1 2 3 4 5 6, এটা এক লাইনে থাকবে। নাম্বার 2, নেভার মিস অ্যারো, অ্যারো দিতে কোনোভাবেই ভোলা যাবে না। সবগুলোর মধ্যে মধ্যে মোট 5টা অ্যারো, 5টা অ্যারো বসবে, এবং এই সবগুলার সাইজ সেম হবে, লেংথ ওয়াইড সব সেম, সাইজ সেম হবে, ঠিক আছে। এই দুইটা 3 নাম্বার টেন্স প্লাস স্ট্রাকচার, এটাও সেম হবে। প্রথমটা যে টেন্স স্ট্রাকচারে দেওয়া আছে, পরের 5টাতেই হুবহু চোখ বন্ধ করে ওই টেন্সি ওই স্ট্রাকচারে কোনো ব্যতিক্রম হবে না, ব্যতিক্রম হবে না, ওখানে তুমি নাম্বার হারাবা, ঠিক আছে। এরপরে তোমাকে ওগুলো অ্যান্সার লিখতে হবে ফ্রেজ করে, ফ্রেজিং ফ্রম প্যাসেজ। তোমার ধরো প্যাসেজে দেখবা যে হচ্ছে একটা সেন্টেন্স আকার দেওয়া আছে খুব সুন্দর করে, ঠিক আছে। যেমন সেন্টেন্সটা কি হতে পারে, যে কল্পনা চাওলা ওয়েন্ট ফর দ্য স্পেস বাই অ্যাপোলো 11, ধরে নাও, আমার ঠিক ইনফরমেশন জানা নাই, বাই অ্যাপোলো 11 অন May 2nd 1996, এরকম দেওয়া আছে। বা তুমি যখন ফ্লোচার্টে তথ্যটা বসাবা, ধরো ফার্স্ট তোমার জিরান্ডে দেওয়া আছে, তুমি কি লিখবা তখন? তখন তোমাকে লিখতে হবে লিভিং ফর ইয়ার বাই অ্যাপোলো 11 অন ডেটা। তো ভালো কথা, ডেটে তো বলে একটা কথা মনে হলো, তোমাদের এই জিনিসটা একটু জানাই রাখি। ডেটের যে বিষয়টা, ডেট লেখা 2 ধরনের সিস্টেম আছে, ঠিক আছে, ঠিক 2 ধরনের সিস্টেম। একটা হতে পারে তোমার May 11, 2025, আরটা হচ্ছে 11 May 2025। আমেরিকান বা আধুনিক নিয়মে এইখানে আমরা কমা দিই, এইখানে আমরা সাধারণত দিই না, এটা জাস্ট এমনি মনে রাখো, এমনি জাস্ট হঠাৎ করে মনে হলো সেই জন্য বললাম, এটা ইরেজ করে দিচ্ছি, নোট করে রাখো। যা হোক, যেটাতে ছিলাম ওইটা একটা ব্যাক যাই, সেটা হচ্ছে অ্যান্ড আরেকটা কথা, নো ফুল স্টপ, নো ফুল স্টপ, ঠিক আছে। ফ্লোচার্ট লেখার সময় কথা জিনিস মনে রাখবা, ফার্স্টে আবার রিপিট করতেছি যাতে সবাই ভালো করে আবার বুঝতে পারো। প্রথমে পয়েন্ট আউট করবা ফ্লোচার্টটা চাইছে কিসের উপরে। পুরো প্যাসেজে কিন্তু ফ্লোচার্ট চায় না কখনো, একদম রেয়ার কেস। তোমার জীবন ইচ্ছে তখন বলতে পারে যে তার জীবন ঘটনা প্রবাহ দেখাও, জীবন বা পঞ্জিকা দেখাও, ওইটা বাদে সাধারণত পুরো ফ্লোচার্ট, মানে ফ্লোচার্টটা পুরো প্যাসেজের উপরে চায় না, প্যাসেজের কোনো নির্দিষ্ট অংশের জন্য চায়। তোমাকে ওটা পয়েন্ট আউট করতে হবে যে ফ্লোচার্টে কি চাইছে, আর ঠিক আছে এটা চাইছে, এইটা প্যাসেজের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত আছে, ওইটা পয়েন্ট আউট করবে। এরপরে দেখবা যে প্রথমে যেটা দেওয়া আছে তোমার জন্য, কোয়েশ্চেন যেটা মেকার যেটা দিয়ে রাখছে, ওইটা আগে সব বাদ, এরপর তুমি ওইটার পরে নিয়ে ডিল করবা, ঠিক আছে। ওইটা পরে যেগুলো আছে ওগুলোর মধ্যে 5টা আইডেন্টিফাই করবা। সবার আগে ভাববা যে আমি এই ফ্লোচার্টটা শেষ করবো কি দিয়ে, সবার শেষের ঘটনাটা কি, ঠিক আছে। যে আমাদের যে কল্পনা চাওলার হয় শেষের ঘটনাটা কি, তার পৃথিবীতে ফিরে আসা, ওইটাকে সবার শেষের জন্য রেখে দিবা। এরপরে ওই দুটো ঘটনার মাঝে বাকি 4টা ঘটনা আইডেন্টিফাই করবা, 4টা ঘটনা আইডেন্টিফাই করে ফ্রেজিং করবা। কেমনি ফ্রেজিং করবা, একদম ফার্স্টে যেটা দেওয়া আছে ওইটা যেভাবে ফ্রেজিং করা হুবহু সেভাবে, জিরান্ডে ছিল জিরান্ডে, ইনফিনিটিতে শুরু হতে পারি, হয়তো প্রথমটা দাস এরকম যে টু থ্রো গার্বেজেস ফ্রম দ্য মিলস, তো তোমার বাকি সব যে পরে 5টা আছে ওগুলো 2 দিয়েই শুরু করতে হবে। যদি ওরা থ্রোয়িং দিয়ে শুরু করতো তখন তুমি ওই মেকিং টেকিং জিরান্ড দিয়ে শুরু করতা। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে তোমাকেও, ওরা যে স্মল লেটার দিয়ে শুরু করে তুমি স্মল লেটার দিয়ে শুরু করবা। ওরা ফুল স্টপ দিবে না, তুমিও ফুল স্টপ দিবা না, ওরা ফুল স্টপ দিবে না, বুঝছো। যদি দেখো ভুল করে একটা ফ্রেজের পরে ভুল করে, একদম ভুল করে ফুল স্টপ দিচ্ছে ওরা, তুমি দিবা না, কারণ ওইটা মিস্টেকেনলি হয়েছে, ফ্রেজের পরে কখনো ফুল স্টপ বসতে পারবে না। অ্যান্ড টেন্স আর স্ট্রাকচার পুরোপুরি সেম থাকবে, প্যাসেজ থেকে হুবহু না বসে একটু ফ্রেশ করে নিবা। তবে এখানে কি জানো, ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি যদি পুরোপুরি একটা শব্দ এনে বসাও কেউ মাইন্ড করবে না,
ওইটা কোনো ম্যাটার না যে ওখানে ভাইয়া যে একটা ওয়ার্ড আছে সে বসাতে হবে কিনা, না, ওইটা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য। কেন? পড়তে সুন্দর লাগে, যেন কোয়েশ্চেন ব্যাপারে বুঝতে পারছি তুমি ডিরেক্ট তুলে দাও নাই, তুমি বিষয়গুলো বুঝছো। বাট ফ্লোচার্টের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার না, তুমি ডিরেক্ট ওয়ার্ড তুলে দাও, ওইটাই বেটার। জাস্ট তুমি ফ্রেস করে নাও এই স্ট্রাকচারের মতো যেটা ফার্স্টে দেওয়া আছে, আইএনজি করতে হবে না টু যোগ করতে হবে সেইভাবে। অ্যান্ড লাস্টে অবশ্যই এবং অবশ্যই নো ফুল স্টপ, কোনোভাবে ফুল স্টপ দেওয়া যাবে না, বুঝতে পারছো? এরপরে হচ্ছে তোমার ফ্লোচার্টে মোটামুটি এই ধরনেরই আলাপ। ফ্লোচার্টের পরে একটু যাই, ইনফরমেশন ট্রান্সফার। এটা হচ্ছে ফ্রি মার্ক, ইদার তোমার ফ্লোচার্ট আসবে অথবা ইনফরমেশন ট্রান্সফার আসবে। সবাই তোমরা দোয়া করো যাতে ইনফরমেশন ট্রান্সফার আসে। কারণ কি, দেখ ফ্লোচার্টটা অনেক ইজি দেখলা, বাট ফ্লোচার্টে একটা হিউজ টাইম যায়। অ্যান্ড 5-এর মধ্যে তোমাকে 5ই দিবে এরকম সম্ভাবনা আসলে একটু কম। ঠিক আছে, সে চাই তোমাকে 4 দিতে পারে, এবং এটা তো তাকে কোথাও এক্সপ্লেন করতে হয় যে তোমাকে কেন 4 দিল, তোমার কি ভুল হয়েছে, তো ভালো লাগে সেটা 4 দিচ্ছে। বাট ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে তোমার 5 মার্ক একদম ধরা, তুমি ঠিক করে নাম পাবা, ভুল করে পাবা না। ইদার তুমি 5-এ 5 পাবা অথবা 3 পাবা, 4 পাবা, তুমি যেটা আর্ন করছো ওইটাই পাবা। অ্যান্ড সময় লাগে কম, খুব ইজি। কেমনে সময় লাগে কম? ইনফরমেশন ট্রান্সফারটা কেমনে হয়? তোমাকে এই যে এরকম একটা বিশাল বড় একটা বক্স দিয়ে দিবে, বক্সে এরকম অনেকগুলো দাগ করা থাকবে, সাধারণত মোট 6টা থাকে এদিকে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 এরকম থাকে। এইদিকে বেশ কয়টা ইয়া থাকে, বুঝছো? আমি অনেকগুলো দিলাম, এতগুলো থাকে না, সাধারণত 4টাই থাকে, আমি 5টা দিলাম। তো এইখানে থাকবে ধরো হু, হোয়াট, হোয়েন, হাউ। হাউ সাধারণত থাকে না, হোয়ার। এখানে বিভিন্ন ইনফরমেশন থাকবে এবং প্রত্যেকটা লাইনে একটা করে ইনফরমেশনের গ্যাপ থাকবে যেটা তোমাকে বসাইতে হবে, এবং এটা খুবই ইজি। যেমন তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, এখানে থাকবে হয়তো নেলসন ম্যান্ডেলা, হোয়াটে কি ওয়াজ বর্ন বা জাস্ট বর্ন থাকবে, হোয়ার হয়তো তার এই যে এলাকাটার নাম দেওয়া থাকলো, এইখানে হোয়াইনের জায়গায় ফাঁকা দেওয়া থাকবে। এ তোমাকে জাস্ট উপর থেকে প্যাসেজে দেখতে হবে ওয়াজ বর্ন কোথায় হয়েছিল, তুমি জাস্ট ওটা বসাই দিবা। কেমনে বসাবা? এই এটা এর সাথে 1 2 এরকম করে থাকে, 1 2 3 4 5, জাস্ট যেটা উত্তর সেটা এখানে বসাই দিলা, বসাই দিয়ে শেষ। 2 নাম্বারটাও তোমার ধরো নিচে এখানে, এখানে হয়তো 2 নাম্বারটা এখানে দিল, 3 নাম্বারটা ধরো এই যে এইখানে দিল, 4 নাম্বারটা এইখানে দিল, 5 নাম্বারটা এখানে দিল। অ্যান্ড আবার বলি, এই ইনফরমেশনগুলো একদম ডিরেক্ট প্যাসেজে থাকবে। তুমি যে প্যাসেজটা ভালো করে পড়ো, এমনকি তুমি যদি প্যাসেজ আগে নাও পড়ো, পরীক্ষার হলে যদি বসে পড়ো, যেহেতু প্লেন্টি টাইম পাওয়া যায়, পরীক্ষার হলেও তুমি যদি বসে পড়ো, তাও তুমি এখানে 5-এ 5 পাবা। ঠিক আছে, একটা 5-7 বছরের বাচ্চাকে যদি ছেড়ে দাও, মানে এক চোখ কানা করে দিয়ে, তাও 5-এ 5 পাওয়া উচিত। এখানে এখানে নাম্বার হারানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই মানে কোনো সুযোগই নেই এখানে নাম্বার হারানোর, যদি তোমার ভাগ্য ভালো হয়, তোমার যদি ইনফরমেশন ট্রান্সফারটা এখানে পড়ে যায়। আমাদের পরীক্ষায় মোস্ট প্রবাবলি ফ্লোচার্টই আসছিল, আমরা বোধহয় ইনফরমেশন ট্রান্সফার পাই নাই, আশা করি তোমরা যেন পাও। তো যাই হোক, আবার বলি, এখানে আসলে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা খুবই ইজি হবে। তুমি জাস্ট বাকি যে 4টা তোমার ইনফরমেশন দেওয়া আছে বা 3টে ইনফরমেশন দেওয়া আছে, তুমি প্যাসেজে যাবা, ওই 3টে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সটা কোথায় আছে আইডেন্টিফাই করবা, যা চাইছে ওটা খুঁজে বের করে বসাই দিবা, শেষ। কোনো সেন্টেন্স মেকিং না, কিছু নেই, জাস্ট একটা ওয়ার্ড উত্তর হবে, একটা ওয়ার্ড অথবা সর্বোচ্চ 2-3টে ওয়ার্ড, হয়তো কোনো নাম হতে পারে, কোনো কলেজের নাম হতে পারে, স্কুলের নাম হতে পারে, তখন ওই পুরো নামটা আর কি, যার উত্তর একই এতেই হবে, তোমার কোনো সেন্টেন্স লেখার কোনো দরকার নেই। এরপরে লাস্টে ভাইয়া সামারি রাইটিং, যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এই ধরো পুরা ক্লাসটাতে ফার্স্টে প্যাসেজ দিয়েছি, আবার সামারি আলাদা করে লিখছি, কারণ সামারিটা আসলেই গুরুত্বপূর্ণ। সামারিতে বোধহয় 10 নাম্বার থাকে, হ্যাঁ। তো 10 নাম্বারের মধ্যে সামারিতে সবচেয়ে বেশি মার্কস ইনশিওর করার উপায় কি? তোমাকে আগে কিভাবে কি লিখবা একটু কয়েকটা রুলস বলে দিই। নাম্বার 1, 1/3 অফ দ্য প্যাসেজ। কতখানি বললাম? 1/3। নাম্বার 2, 5 লাইনস। 5 বড় হাতে লিখলাম কারণ এটা কোনো ব্যতিক্রম নাই, 5টা লাইনই তুমি লিখবা। এরপর 3 নাম্বার, সিনোনিম ইউজিং। এরপরে ভাইয়া এই বিষয়গুলো কি, প্যাসেজ তোমার যেটা দেওয়া আছে তুমি ওটা একটু জাস্ট চোখের আন্দাজে মেপে নিবা। তোমার সামারি হইতে হবে প্যাসেজের 1/3,
যেমন যদি তোমার প্যাসেজটা থাকে 180 ওয়ার্ডের, তোমার সামারি হওয়া উচিত 60, ভাই একদম গুণে একদম 60 হবে এটা তো পসিবল না। প্লাস মাইনাস 7-8 এটা গ্রহণযোগ্য, ঠিক আছে। তুমি তোমার প্যাসেজটা ধরো 50 থেকে 70-এর মধ্যে রাখলা, এটা রেঞ্জের মধ্যে রাখবা যাতে খুব দৃষ্টিকটু না হয়ে যায়, ঠিক আছে। তোমার প্যাসেজ আর সামারি সাইজ যেন একই না হয়ে যায়, বা প্যাসেজ তোমার ধরো অনেক বড়, সামারি তুমি এই ধরো 20 শব্দ শেষ করে দিচ্ছে, এরকম যেন না হয়। সামারি সাধারণত হয় একটা প্যাসেজের 1/3, এটা একটা এস্টাবলিশড ট্রুথ, ঠিক আছে। 1/3 হবে, অ্যান্ড ঠিক 5টা লাইন হবে। 5টা লাইন বলতে 5টা ফুল স্টপ বসবে, 5টার কম 4টাও বসবে না, 5টার বেশি 6টাও বসবে না, ঠিক 5টা ফুল স্টপ দিয়ে তোমাকে সামারিটা শেষ করতে হবে। আমি জাস্ট এখন কোয়ান্টিটির কথা বললাম। কোয়ান্টিটির ক্ষেত্রে রুলস কী কী? 2টা রুলস। নাম্বার 1, যে প্যাসেজটা দিবে ওটা 1/3 ওয়ার্ডস। নাম্বার 2, লাইন হবে 5টা, এবং কোনো প্যারাগ্রাফ হবে না, মানে প্যারা হবে না একাধিক, একটাই প্যারা, প্যারাগ্রাফের মতো একটাই প্যারা, 5টা লাইন, 1/3 অফ দ্য প্যাসেজ, ঠিক আছে। এরপরে ভাইয়া কেমনে লিখবো ওইটা একটু দেখি। সাধারণত প্যাসেজে 5টা লাইনের মধ্যে প্রথম লাইনটা আমরা একটু অপচয় করি। অপচয় করি বলতে মানে আমার সামারি কী নিয়ে লিখতেছি ওইটা বলি। কীভাবে বলি? যেমন ধরো দ্য টেক্সট অথবা প্যাসেজ, এখানে তুমি লিখতে পারো হাইলাইটস, অথবা তোমার ধরো শোজ, অথবা এলাবোরেটস, অথবা তোমার ধরো আর ভালো লিখতে দিলে ডেপিক্টস, অথবা ন্যারেটস। তুমি অনেক ওয়ার্ড এখানে ইউজ করতে পারো। চেষ্টা করবে যাতে তুমি একটু আনকমন টাইপের ওয়ার্ড ইউজ করতে পারো কি না এটা এনশিওর করার, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিলে, বা তুমি যদি নিচে কোনো ওয়ার্ড বানাতে চাও, কোনো প্যারা নাই, যদি এটা এর সঙ্গে যায় কোনো প্যারা নাই। দ্য টেক্সট ডিপিক্টস দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। অথবা যেটা চাইলো ওইটা, মানে তোমার প্যাসেজটা কি উপরে, তুমি ওইটার উপরে জাস্ট একটা লাইন লিখলা। এরপর তোমার হাতে আসতে ভাইয়া 4টা লাইন। এই 4টা লাইনে তুমি নেলসন ম্যান্ডেলা কী লিখতে পারো? তোমাকে যেটা করতে হবে, আমাদের সামারের সময়, খুব সম্ভবত সামারের সময়, প্যারাগ্রাফের সময় আমাদের কলেজে ক্লাস নিয়েছিলেন সুরঞ্জিত ম্যাম, ঠিক আছে। উনি একটা শব্দ বলছিলেন যে বনসাই করা। বনসাই তোমরা কি দেখছো? বনসাই হচ্ছে একটা গাছ, বুঝছো, অনেক বড় সাইজের গাছ, কিন্তু এটাকে টবে আটকে ফেলা। টবে আটকে ফেলা বলতে এটা কিন্তু খুব মানে মজার একটা জিনিস। হইতে পারে এটা বট গাছ কিংবা একটা অশ্বত্থ গাছ, এরকম বড় সাইজের গাছ, এগুলো খুবই বড় বড় হয়, ওগুলোকে টবে আটকে ফেলা যায়। এটা আসলে মাঝে মধ্যে বিষয়টা একটু অমানবিক, একটু নিষ্ঠুর ধরনের, একটা গাছের মানে বৃদ্ধিটা আটকে দেওয়া ঠিক না। বাট আমরা জাস্ট বোঝার জন্য এটা বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে বনসাই করার অর্থ তুমি একটা বড় গাছকে এক জায়গাতে আটকে দিলা। তুমি একটা বড় প্যাসেজ পড়বা, পরে তোমাকে বের করতে হবে এটা কি পয়েন্ট, আসলে কি 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 বুঝতে চাইছে। তুই যদি নেলসন ম্যান্ডেলার পুরো প্যাসেজটা পড়ো, কি বুঝতে চাইছে? নাম্বার 1, উনি চাইছিলেন বর্ণবাদ দূর করে দিতে। নাম্বার 2, উনি সারা জীবন অনেক কষ্ট করছেন, 20 বছরের উপর জেল খাটছেন, তারপর অনেক নির্যাতন হয়েছে। নাম্বার 3, শেষমেশ উনি প্রেসিডেন্ট হয়েছেন, শান্তিতে নোবেল পাইছেন। নাম্বার 4, যে ওনাকে এখনও সারা পৃথিবীর মানুষ একটা মুক্তির নিদর্শন হিসেবে মনে রাখে, আর সাইন অফ ফ্রিডম, যেটা উনি করে গেছেন তার স্ট্রাগল ইয়ার মধ্যে দিয়ে। দেখো, যখন জীবনী বা এই ধরনের আসবে, জন্ম মৃত্যু এগুলো আসলে গুরুত্বপূর্ণ না, এগুলো চেষ্টা করবে এগুলো না দেওয়ার জন্য। বার্থ ডেথ এগুলো একদমই গুরুত্বপূর্ণ না, এগুলো দিবা কখন? যদি তুমি একান্তই নিরুপায় হও, ঠিক আছে, তুমি 10-এর মধ্যে ধরো 6 বা 7 পাইতে চাও, তোমাকে সেই উপায়টা বলি। ফার্স্ট লাইনটা থাকবে এইটা, যদি তুমি একদম ফাঁকিবাজ স্টুডেন্ট হও। আগে বলতেছি এটা জাস্ট একদম ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের জন্য। যদি তুমি কোনোভাবে এই ভিডিওটা পরীক্ষা আগে এসে দেখে থাকো, বা তুমি একদম মানে ইয়া দিতে চাও না, এফোর্ট দিতে চাও না, তোমার জন্য তো ফার্স্ট লাইনটা হবে এই লাইনটা, দ্য প্যাসেজ হাইলাইটস অমুক, যেটা প্যাসেজের শিরোনাম ওইটা। নাম্বার 2, যাকে নিয়ে প্যাসেজ, নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন ওই জায়গা, আর সবার মধ্যে 2টা লাইন দিবা, জাস্ট লাস্টে দিবা হি ওয়াজ ডাইড এবং শেষ, উই রিমেম্বার হিম, দ্যাটস ইট। আর যদি কোনো জীবনী না হয়, ওয়াটার পলিউশন নিয়ে হলে ফার্স্ট লাইন দ্য প্যাসেজ shows the passage highlights about water pollution, তারপর লাইন দিল ওয়াটার পলিউশন ইজ আ ভেরি কনসার্নিং প্রবলেম নাওয়াডেজ। এগুলো হচ্ছে ফাঁকিবাজের জন্য ভুয়া লাইন। সাধারণত তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও, চেষ্টা করবা এই ধরনের যে সমস্ত লাইনের কোনো সিগনিফিকেন্স নাই সেই সমস্ত লাইন না দেওয়ার, কারণ তোমার হাতে শব্দ শর্ট, লাইন অনেক শর্ট, তোমাকে সবগুলোর একদম প্রপার ইউজ করতে হবে, ঠিক আছে। এই প্রপার ইউজ তুমি কেমনে করবা? ওই যে বললাম বনসাই করতে হবে, তোমাকে পুরো প্যাসেজটা
ছোট করে নিয়ে আসতে হবে। কেমনে ছোট করবা? ওই যে বললাম, কি পয়েন্টগুলো দেখবা, যে প্যাসেজ দিয়ে একটু চিন্তা করবো কিছু সময় নেই যে এখানে আসলে বার্তাগুলো কি কি। আমি কোন 4টা লাইন বা 5টা লাইন আমি যদি বলি, তাহলে আমার পুরো প্যাসেজটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া হয়ে যায়। ওই নেলসন ম্যান্ডেলার যে তোমার তো পয়েন্টগুলো বললাম, বাট ওই পয়েন্টগুলাই প্যারাগ্রাফের মতো করে লিখে যাওয়া 5 লাইনে। এন্ডিংটা যেন সুন্দর হয়। এন্ডিংটা হুট করে নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ এট অমুক, এটা কোনো এন্ডিং হলো না। এন্ডিংয়েও একটা সুন্দর লাইন থাকবে। সেটা হইতে পারে যে দ্য ম্যানকাইন্ড would remember Nelson Mandela for his struggle of eloping the discrimination of something. ঠিক আছে, লাস্টের লাইনটা হবে সুন্দর একটা লাইন, ব্রিফ, মানে তুমি যে কোনো রচনা শেষে সুন্দর লাইন দাও না, ওরকম একটা লাইন হবে, কোনো ইনফরমেশন থাকবে না, জাস্ট একটা লাইন, সেটা তোমার মতামত হতে পারে, ওভারভিউ হতে পারে। অ্যান্ড চেষ্টা করবো পুরো সামারিটা, এটা এখানে একটু লিখে দিই, ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করতে। ঠিক আছে, সামারির ক্ষেত্রে সবসময় প্যাসিভ ভয়েস ইউজ করবা। এরপরে সামারি লেখার সময় যেটা বললাম, আবার আরেকবার জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত বলি, যদি তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট হও, প্রথম লাইন এটা দিবা, সেকেন্ড লাইন এটা ভুয়া লাইন দিবা, জীবন থেকে কত সালে জন্মাইছে, কোথায় জন্মাইছে ওইটা দিবা, আর লাস্ট লাইন দিবা মরছে কত সালে সেটা দিবা। অ্যান্ড যদি অন্য ধর্মের প্যাসেজ হয়, তাহলে ধরো ভালো কিছু হলে প্রথম লাইন দিবা এটা গুরুত্ব অপরিসীম, খারাপ কিছু হলে দিবে আমাদের সবার খুবই চিন্তার কারণ, তারপর 2-3 লাইন বোগাস লিখে দিবা। বাট তুমি যদি এটা ভালো নাম্বার চাও, তুমি 6-7 না, তুমি একদম 9-10 নাম্বার চাও, 10 পাওয়াটা একটু টাফ সামারিতে। ঠিক আছে, আর যদি 5-এর মধ্যে হয় 5 পাওয়াটা একটু টাফ। তুমি টান্ত্রিক নাম্বার যেমন 4 বা 9 বা 8 এগুলো তোমাকে টার্গেট করতে হবে। টার্গেট করবা ফুল নাম্বারই, বাট হিসাবে রাখবে যে 2-1 নাম্বার স্যার একটু কম দিতেই পারে, কারণ আসলে এই রাইটিংয়ে ফুল নাম্বার পাওয়া অনেক টাফ, অনেক টাফ। যাই হোক, যেটা তুমি করবা ফার্স্ট লাইনটা তুমি এটা দিতে পারো, বাট তুমি যদি চাও না সবাই এরকম তাই আমি একটু এক্সেপশনাল দিব, তুমি এক্সেপশনাল দিতে পারো। তুমি শুরুই করতে পারো এইভাবে, নেলসন ম্যান্ডেলা, কমা, ওয়ারিয়ার অফ দ্য মাদার আর্থ, কমা, স্ট্রাগলড ফর ইলোপিং ডিসক্রিমিনেশন থ্রু আউট হিজ এন্টায়ার লাইফ। খুবই সুন্দর একটা লাইন, তুমি এভাবে শুরু করতে পারো। আমি তোমাকে জাস্ট এইটা দেখাইছি একটা জেনারেলাইজড ফর্মুলা হিসাবে, আবার লিখে দিই, জেনারেলাইজড ফর্মুলা, যেটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়, ইনকেস তুমি এফোর্টস কম দিতে চাও সেই জন্য। তুমি যেটাতে শুরু করো তোমার মার্কস কাটবে না এরকমও না, তোমার সম্পর্কে ব্যাড ইমপ্রেশন তৈরি হবে এরকমও না। ঠিক আছে, এটা হচ্ছে সেটা জেনারেলাইজড একটা লাইন, যেটা তুমি যে বিপদে পড়ো এই লাইনটা ইউজ করবা। ঠিক আছে, আদারওয়াইজ চেষ্টা করবা একটু ব্যতিক্রম দিতে, এবং আরেকটা জিনিস চেষ্টা করবা যে ফার্স্ট লাইনে এবং লাস্টের লাইনে কোনো পুঁথিগত ইনফরমেশন না রাখতে। পুঁথিগত ইনফরমেশন মানে জন্ম কত সালে, মৃত্যু কত সালে, কিংবা এগুলো জিনিসপত্র রাখবা না। প্রথম লাইনটাই যেন একটা পুরাপুরি সামারি হয়, আর শেষ লাইনটাও সামারি হবে। শেষ লাইনটা হবে তোমার অপিনিয়ন টাইপ সামারি। ঠিক আছে, তুমি বিষয়টা নিয়ে কী মনে করতেছো? যেমন নেলসন ম্যান্ডেলা হতে বললাম, তুমি ধরো ওয়াটার পলিউশন হলে লাস্ট লাইনটা জাস্ট লিখে দিলে, উই অল মাস্ট স্টেপ ফরওয়ার্ড টু প্রিভেন্ট দিস থিং ফ্রম, যা এরকম একটা লাইন লিখে দিলা। বাট আবার বলি, সামারিতে এমন কিছুই থাকবে না যেটা প্যাসেজে নেই। ওয়ার্ডের কথা বলছে, থিমের কথা বলতেছি। তুমি সামারিতে কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে পারবা না, যে ইনফরমেশন তুমি প্যাসেজে পাও নাই। ঠিক আছে, তুমি জানলেও দিতে পারবা না। এরপরে প্যাসেজে যেমন ধরো যে শব্দগুলো আসছে, এখানেও সেই শব্দগুলো ইউজ করবা কিনা, উত্তর হচ্ছে তুমি চেষ্টা করবা ওই অ্যান্সারিং কোয়েশ্চেনের মতো প্যাসেজ এবং যে সামারি এইটার ওয়ার্ডগুলো যেন একটু ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, যেমন ধরো প্যাসেজে দেওয়া আছে ম্যানিফেস্টেশন, ইমানসিপেশন, তুমি এইখানে দিলা তোমার ধরো ফ্রিডম। মোট কথা, টিচার সব দেখো, সামারি রাইটিংয়ে মানুষ সবচেয়ে বেশি কী করে এভারেজ, যারা বিলো এভারেজ তারা হচ্ছে 5টা জাস্ট লাইনে আইডেন্টিফাই করে, দাগ দেয়, ওই 5 লাইন বসায় দেয়। টিচার পরে বুঝতে পারে 5টা প্যাসেজে তুলে দিয়েছে, এটা নাম্বার দেওয়া যাবে না, ওই 5-10 পার হয়ে যায়। এই ভুল করা যাবে না। তোমার প্যাসেজ পড়ে সামারি পড়ে কোনোভাবে যেন টিচারের মনে না হয় তুমি প্যাসেজ থেকে হুবহু কপি করছো, কপি করাই যাবে না। তুমি কোন নির্দিষ্ট লাইন কপি করবা না, বুঝতে পারছো? তুমি 2-3টা লাইন একসঙ্গে পড়বা, পড়ে নিজের মতো করে প্যারাফ্রেজ করবা, করে জাস্ট একটা লাইন লিখে দিবা। এবং চেষ্টা করবে ওই যে আবার বললাম সিনোনিম ইউজ করার, কারণ তুমি যদি সিনোনিম ইউজ করো তাহলে টিচার বুঝতে পারবে, টিচার তো প্যাসেজটা পড়ছে ভাই, তাই না? তুই যে সিনোনিম ইউজ করিস তাহলে সে বুঝতে পারবে যে না, তাহলে ওই সেটা অন্য একটা ওয়ার্ড দিছে, তার মানে সেই এফোর্টটা দিছে, তখন তুমি নাম্বার পাবা। বুঝছো? সামারি এমনি লিখবা।
আবার বলি সামারি তোমার ধরো হাইয়েস্ট তোমার লেখা যদি স্ট্যান্ডার্ড মানে হয়, মানে লেখা সাইজ আর কি, হাফ পেজের মধ্যে শেষ হওয়ার কথা 5 লাইন। 5 লাইন, 1/3 আর ওয়ার্ডস অফ দ্য এন্টায়ার প্যাসেজ, প্যাসিভ ভয়েসে লেখা ট্রাই করবা। আরেকটা হচ্ছে এই সিনোনিম ইউজ করবা প্যাসেজের, এবং 5 লাইনের মধ্যে যেন পুরো সামারিটা ধরা পড়ে। সামারি মানে কি? সামারি মানে ওইটাই, যদি কোনো ব্যক্তি প্যাসেজটা না পড়ে, শুধু তোমার সামারিটা পড়লে যেন সে পুরো ভাইবটা পেয়ে যায়, এটা তোমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে, সামারি ওভাবেই লিখবা। যদি ইনকেস মানে ফাঁকিবাজ ঠিক না, তুমি যদি চাও একটু কষ্ট কম দিবে, ফোর্ট কম দিবা, তুমি যে জেনারেলাইজড এই ফর্মাটটা ইউজ করো, ফার্স্ট লাইন এটা দিয়ে দিবা, দ্য টেক্সট বা দ্য প্যাসেজ, বা তুমি টেক্সট প্যাসেজ চাইলে যদি আরো সুন্দর কোনো ওয়ার্ড ইউজ করতে চাও পারো, কোনো প্যারা নেই। এখানে আমি তোমার ধরো 5টা ওয়ার্ড লিখে দিচ্ছি, আরো 6-7টা ওয়ার্ড এখান থেকে বের করা সম্ভব, এগুলো ইউজ করতে পারো। অথবা তুমি যদি চাও প্রত্যেকটা প্যাসেজের জন্য পার্সোনালাইজড ধরে একটা লাইন বানাই দিলা। একটা কথা, সামারির জন্য আমি তোমাকে হচ্ছে প্যাসেজের লিস্ট দিয়ে দিব যে কোনগুলো থেকে সামারি বেশি আসে। চেষ্টা করবা ভাই, একটু কষ্ট হলেও তুমি সবগুলো প্যাসেজে একবার করে নিচে সামারি লেখার। কারণ যে বললাম সামারিতে তোমার ধরো 10 মার্কস, এটা কিন্তু হিউজ। ঠিক আছে, এটাকে অবজ্ঞা করার কোনো বিষয় নেই, এটা হিউজ মার্ক। এবং টিচার মাত্র তোমাকে 5 লাইন লেখার জন্য এটা দিবে, 10 মার্ক দিবে। যেখানে তুমি 10 মার্ক লেখার জন্য পাওয়ার জন্য ওখানে অনেক বেশি অনেক কিছু লিখতে হবে, প্যারাগ্রাফে বা হোক অন্য জায়গাতে। ঠিক আছে, এটা তুমি 5 লাইন লিখবা। এত কম লেখাতে আসলে টিচারের 10 দিতে বা 9 দিতে আসলে খারাপ লাগে। বাট তোমাকে তাকে বাধ্য করতে হবে, তোমাকে সে ভালো নাম্বারটা দেয়। তুমি কেমনি বাধ্য করবা? তোমার লেখার কোয়ালিটির কাছে তো কোয়ান্টিটির কোনো সুযোগ নেই, তাই না? তো কোয়ান্টিটি তো নির্দিষ্ট, তুমি বেশি লিখলে তুমি মারা খাওয়া, তোমাকে নাম্বার দিবে না। তোমাকে ওই পরিমাণই লিখতে হবে। তাই তোমার কাছে করণীয় কি? কোয়ালিটি যেন ঠিক থাকে। কোয়ালিটি ঠিক রাখবে কেমনে? যে কয়টা তোমার ধরো আমি প্যাসেজ দাগাই দিব, ওই কয়টা প্যাসেজ বা তোমার যদি আরও এনাফ টাইম থাকে, তাহলে এনাফ টাইম সহ সবগুলো প্যাসেজ দিয়ে তুমি চেষ্টা করবে সামারিটা নিজে একবার লেখার। অনেক গ্রুপ আছে, তুমি চাইলে গ্রুপে পোস্ট করতে পারো যে ভাই এটাতে কোনো প্রবলেম আছে কিনা, আমার বলে দিব যে এটা ঠিক করতে হবে বা ওইটা ঠিক করতে হবে। মোট কথা, তোকে মুখস্থ হতে বলতেছি না, সামারি লিখে মুখস্থ এটা বলতেছি না, নিজে থেকে একবার লেখো, তুমি লিখতে পারতেছো কিনা, ধরতে পারতেছো কিনা। কোনো সমস্যা থাকলে ওই যে 24/7 আমাদের ডাউট সলভিং আসছে, ওইখানে জানাও, আমরা ঠিক করে দেবো, প্যারা নেই। তো মোটামুটি সামারি রাইটিং পর্যন্ত এটা ছিল। মোটামুটি এগুলাই ছিল। তো আবার জাস্ট একটু রিক্যাপ করি ছোট্ট করে। 35 মার্কস আছে তোমার এখানে। 35 মার্কস মানে হিউজ মার্ক, 35% মার্ক। ঠিক আছে, এখান থেকে তুমি যদি কোনোভাবে ব্লান্ডার করো বা ফাক আপ করো, তোমার A+ পাওয়ার সম্ভাবনা একবারে নাই হয়ে যাবে। কারণ সামনে যেগুলো আছে ওগুলো একটু কঠিন। ঠিক আছে, অ্যান্ড প্যারাগ্রাফ বা লেটারে তোমার কেমন টিচার হাতে খাতা পড়বে, নাম্বার দিবে কি না, এগুলো একটু ঝামেলার ব্যাপার। সো তোমাকে এখান থেকে একটা বড় হিউজ পোর্শন নাম্বার নিশ্চিত করতে হবে। এটা কেমনে করবা? MCQ ক্ষেত্রে ভোকাবুলারি বাড়াবা। কেমনি ভোকাবুলারি বাড়াবা? যে কটা প্যাসেজ গুরুত্বপূর্ণ সে কটা প্যাসেজের ভোকাব লিস্ট করবা, কিওয়ার্ড, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। কীভাবে ইউজ করবা? চেষ্টা করবা মিডিয়াম ওয়েবস্টার। আবার বলছি মিডিয়াম ওয়েবস্টার এই অ্যাপটা ইউজ করার। এখানে খুব সুন্দর করে দেওয়া থাকে আর কি, অনেক সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে, এবং তোমাকে বের করতে হবে যে কোন সিনোনিমটা এখানে বসাইলে তোমার প্যাসেজে বসাইলে সবচেয়ে বেশি ফিট হয়। ওরকম কয়েকটা সিনোনিম লিখবা, অ্যান্টোনিম লিখবা। অ্যান্টোনিম যদি না খুঁজে, অনেক ওয়ার্ডে অ্যান্টোনিম থাকে না, ওগুলো অ্যান্টোনিম লেখার দরকার নেই। যেমন ওয়ার্ড দরজা হয়, ওটা অ্যান্টোনিম জানলা না, ওটা লেখার দরকার নেই। এরপর হচ্ছে তোমার বাকি যে এমসিকিউগুলো থাকবে ওগুলো ইজিলি পারবা, একটু প্র্যাকটিস করবা। অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে আগে লেখা খুবই সুন্দর করবা, 2 পৃষ্ঠে লাগাবা, যেগুলো হোয়েন, হোয়াট, হোয়ার, এগুলো দিয়ে এগুলো কোয়েশ্চেনগুলো তোমার ধরো এক ইয়েতেই অ্যান্সার দিবে, এক সেন্টেন্সে অ্যান্সার দিবে। যেগুলো হাউ, ওয়াই, ব্রিফ, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো, ওগুলোতে তোমার ধরো 3 লাইন বা 4 লাইন ইউজ করলো। 4 লাইন বেশি যাওয়া আসলে দরকার হয় না, মাঝে মধ্যে হতে পারে, মাঝে তোমাকে বলতে পারে যে শো 5 রিজনস বা রাইট 5 লাইনস, ওগুলো কথা আলাদা। ঠিক আছে, এমনি যদি না বলা থাকে কিছু, তাহলে 4 লাইনে বেশি যাওয়ার দরকার নেই। 4 লাইনে লিখবা, প্যাসেজটা পড়বা, পড়ে প্রশ্ন আগে বুঝবা, প্রশ্নটা বুঝে প্যাসেজটা বের করবা যে উত্তরটা কোথায় আছে, যদি থাকে আর কি। ওইটা প্যাসেজ থেকে পড়বা, পড়ে নিজের মতো করে ফ্রেশ করবা, সিনোনিম ইউজ করবা, করে উত্তর লিখবা। উত্তরে সিম্পল তোমার হচ্ছে ওয়ার্ড ব্যবহার করবা, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবা, কোনো জটিলতা দেখে যাবা না। অ্যান্ড কোয়েশ্চেনের যে টেন্স, কোয়েশ্চেনের যে তোমার ধরো সেন্টেন্স স্ট্রাকচার, অ্যান্সারের টেন্স, অ্যান্সারের সেন্টেন্স স্ট্রাকচার পুরোপুরি সেম হবে, কোনো ব্যতিক্রম হবে না। ঠিক আছে, অ্যান্ড যদি কোয়েশ্চেন উত্তর প্যাসেজে না থাকে, যেমন ধরো হোয়াই, তো কিছু অনুধাবন করে লিখতে বলছে বা তোমার মতামত চাইছে, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে সুন্দর করে চিন্তা ভাবনা করে লিখবা। বুঝতে পারছো? জাস্ট একটু হিন্ট, মানে তোমার 2-3টা ইয়ার ঠিক থাকলে পরে কোয়েশ্চেনগুলো আসলে দেখবে না। বুঝতে পারছো? একটু মাথার খাটায় ঠান্ডা মাথায় সিম্পল সেন্টেন্স ইউজ করে, সিম্পল ওয়ার্ড ব্যবহার করে যেটা মনে আসে লিখে দিবা, নাম্বার পাবা। এরপর তোমার ধরো ফ্লোচার্টের নিয়মগুলো বললাম।
প্রথমে যে ফ্লোচার্টটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে অ্যান্সার হিসেবে প্রথমটা, ওইটাকে অন্ধের মতো ফলো করবা। ওটা যে টেন্স, বাকি 5টার একই টেন্স। ওটা যে স্ট্রাকচার, বাকি 5টার একই স্ট্রাকচার। কোনো ফুল স্টপ হবে না। অ্যান্ড হইতেছে তোমার ওখান থেকে বের করবা, প্যাসেজ থেকে বের করবা যেটা চাইছে, 5টা আইডেন্টিফাই করবা, 5টা সুন্দর করে বসে দিবা, সেম স্ট্রাকচারে সেম সেন্টেন্সে, মানে সেম সেন্টেন্স স্ট্রাকচারে সেম টেন্সে, কোনো ব্যতিক্রম হবে না, কোনো ফুল স্টপ বসবে না। 6টা যে বক্স একই লাইনে থাকবে, অ্যারো দিতে ভুলবা না, 6টার সাইজ সেম সেম হবে, ঠিক আছে? উপরে 1 2 3 4 5 6 থাকবে, নিচে লেখাটা থাকবে। সাইজ সাধারণত যে বললাম 2.5 থেকে 3 ইঞ্চি হয়। আর এদিকে তোমার যতখানি লাগে 0.9 ইঞ্চ থেকে 1.1 ইঞ্চের মতো হয়। আসলে খাতার উপর ডিপেন্ড করে তুমি কতখানি মার্জিন দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে। তো ফ্লো চার্টে মূলত এগুলাই, জাস্ট শুরুটা তো দেওয়া আছে, শেষেরটা সম্পর্কে সাবধান থাকবা তুমি শেষ করতেছো কোথায়, বুঝতে পারছো? এবার ইনফরমেশন ট্রান্সফার তো খুব ইজি, খুব ইজি, খুবই ইজি। ওটা তো দেখাইলাম, জাস্ট প্যাসেজের ডিটেল দেওয়া থাকবে, কোনো হোয়াই হাওয়ের কোনো আলাপ নেই। হোয়াট, হোয়ার, ওয়েন এগুলাই থাকবে, তুমি জাস্ট প্যাসেজ থেকে বের করে নিয়ে এখানে বসাই দিবা। এরপর লাস্টে সামারি রাইটিং। আবার বলি, 1/3 অফ দ্য প্যাসেজ 5 লাইন্স তোমার বনসাই করবা, পুরো প্যাসেজটা পড়বা, নিজের মতো করে সাজাবা যে 5টা সেন্টেন্সে সবচেয়ে ভালো কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। এরকম না যে ভাই তুমি প্যাসেজ থেকে 5টা সেন্টেন্স আইডেন্টিফাই করবে, এই 5টা সেন্টেন্স বসাই দিবে, এই 5টা সেন্টেন্স দিয়ে প্যারাফ্রেজ করে বসে, এরকম না। তোমাকে পুরা প্যাসেজটাই 5টা সেন্টেন্স আনতে হবে। হয়তো 3-4টা সেন্টেন্স মিলে তুমি একটা ইয়াতে লিখলা, তোমার ধরো সেন্টেন্স, যেমন ধরো এরকম হতে পারে যে হয়তো নেলসন ম্যান্ডেলা একটা স্পিচ দেওয়া আছে 5-7 লাইনে, যে প্রেসিডেন্ট হওয়ার পরে সে একটা স্পিচ দিছিল, 5-7 লাইনের স্পিচ দেওয়া আছে। তো কি লিখবা? তুমি লিখবা নেলসন ম্যান্ডেলা ডেলিভার্ড আ হার্ট টাচিং স্পিচ আফটার বিকামিং প্রেসিডেন্ট স্টেটিং আর্জিং হিজ কান্ট্রিমেন টু বি ইউনাইটেড। এই এক লাইনের মধ্যে তোমার 5-7 লাইন হয়ে গেছে, বুঝতে পারছো কীভাবে করতে হবে? এইভাবে ছোট করে নিয়ে আসবা। ফার্স্ট লাইন অ্যান্ড লাস্ট লাইনে চেষ্টা করবা কোনো সাধারণত ইনফরমেশন না রাখার, একান্ত বাধ্য না হলে। আর মধ্যেও 3 লাইন, মোট 5 লাইনে যে পুরো প্যাসেজের ভাইবটা ধরা পড়ে। অ্যান্ড ইনকেস তুমি সিম্পল চাও, মোটামুটি জাস্ট তোমার A+ হইলেই হবে কোনোভাবে টানাটনে, তাই তুমি জাস্ট ওই শুরু লাইনে দিবা দ্য টেক্সট, অথবা দ্য প্যাসেজ ন্যারেটস অর ডেপিক্টস অর শোজ অর হাইলাইটস দিয়ে শিরোনামটা দিবা। লাস্টের লাইনে দিবা তোমার ধরো ভালো হইলে ভালো, ইট ইজ সিগনিফিকেন্ট, খারাপ হইলে ইটস কনসার্নিং, এরকম দিবা। মধ্যে 3 লাইন ইজিলি লিখতে পারবে, প্যারা হবে না। তো স্যামারি মেইনলি ভাবে লিখবে, অ্যান্ড সবগুলো টেন্স একই থাকবে। আবার বলি শোনো, সেটা তোমার কোয়েশ্চেন অ্যান্সারিং হোক, তোমার ফ্লোচার্টই হোক, সামারি হোক, তুমি টেন্স যে টেন্সে শুরু করছো ওই টেন্সে শেষ করতে হবে। একটা টেক্সটের মধ্যে কখনো টেন্সের উল্টাপাল্টা হতে পারে না। শুরুতে তুমি প্রেজেন্টের পর পাস্টের এরকম না, সব একই হবে, সব একই। সেন্টেন্স স্ট্রাকচারও চেষ্টা করবে একই রাখতে, এবং চেষ্টা করবা সামারি ক্ষেত্রে প্যাসিভ ফার্স্ট ইউজ করতে, ঠিক আছে? তো মোটামুটি এরকমই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাও। তো এরপর আমরা ক্লাসটা এখানে শেষ করবো। আচ্ছা, এমনিতে এখানে আমার নেটের যে অবস্থা আছে, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট পোস্ট অন দ্য গ্রুপ, অ্যান্ড ক্লাসটা শেয়ার করো যদি ভালো লাগে, বন্ধুদেরকে ইনভাইট করো। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ইনকোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, গ্রুপে পোস্ট করবা, উই উইল অ্যান্সার। সি ইউ।